নমস্কার, আপনাকে দেখতে পাচ্ছি। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন বাদে দেখা হলো, ভালো লাগছে। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখনো পর্যন্ত আছি আর কি, যা অবস্থা। বাবা, সে মানে সত্যি আল্লাহ পর ওবেলা কি শুনবো জানি না। হ্যাঁ, আর মানে কাটছেই না, এতদিন হয়ে গেল। সত্যি খারাপ সময় আর যাচ্ছেই না। এইভাবেই সব স্বাভাবিক হবে। ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন নেওয়া হয়েছে, পুরোপুরি স্বাভাবিক হচ্ছে কোথায়? না, হ্যাঁ, অনেকটা স্বাভাবিক কিন্তু হয়েছে না? হয়েছে, আগের থেকে কমেছে, অনেক কমেছে। আসলে আমাদের কলেজটা পুরোপুরি খুলে আগের মতো স্বাভাবিক পরিস্থিতি না হওয়া অব্দি ঠিক স্বাভাবিক বলা যাচ্ছে না। ঠিকই। এবং আপনাদের তো ছোটাছুটি করতেই হচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ তো রয়েছেই, অফলাইন অনলাইন এরকম কাজই আছে। হ্যাঁ, দুটো নিয়ে বরং আরো সাংঘাতিক চাপ হয়ে গেছে, মানে সব দিক সামাল দেওয়াটা। হ্যাঁ, এই হচ্ছে তো সেই হচ্ছে না, আমি শুনছি সব জায়গাতেই শুনছি এরকম একটা অসুবিধা। অনলাইনে কাজের অনেক অসুবিধা। অনলাইন কাজ ঠিকঠাক মতো অফলাইনের মতো করা যায় না, অনেক সমস্যা। অনেক অসুবিধা, অনেক লিমিটেশনস রয়েছে এটা। আর ছাত্রছাত্রীদের সরাসরি ইন্টারাকশনের যে আনন্দ, ওরা তো সেটা থেকে খুব বঞ্চিত হয়ে গেল। ছোট ছোট শিশুরা, মানে ছোট ছোট বড় ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে ওরা তবু আমাদের পৌঁছে, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতে পারছে না বন্ধুর সঙ্গে, একসঙ্গে ছুটোছুটি করতে পারছে না স্কুলে। শিশুদের যে একটা বিরাট চাপ ভীষণ রকম। স্কুলে একটা সবাই মিলে একসঙ্গে ক্লাস করা, একসঙ্গে খেলাধুলা করা, এই আনন্দ কোথায় পাবে? সত্যি খুব বাজে অবস্থা। বসে নিজেরা গল্প করছে, কখনো প্রিন্সিপাল আসলে সেখানে তারা একটু আনন্দ করছে, এসব জিনিসগুলো সব একদম থেমে রয়েছে। মনে হয় 22শে ডিসেম্বর এই পুজোর ছুটি পরে তো ক্লাস খোলার কথা একটা হচ্ছিল না? হ্যাঁ, কলেজ খোলার কথা হচ্ছে। এখন সব জায়গায় স্টার্ট থেকে ভ্যাকসিন নেওয়ার অর্ডার আসছে, সব আমাদের কলেজেও এসছে। ভ্যাকসিনেশনটা এখন খুব দরকার হয়ে পড়েছে ছাত্রীদের। তারপরে মানুষের ছেলে মেয়েদের বা তাদের বাড়ির লোকেদের যদি পুরো কনসিয়াসনেসটা না আসে, মানে ভ্যাকসিনের পরেও তো সাবধানতা সেইটা না রাখে, তখন সেটা সামলানো খুব শক্ত হয়ে যাচ্ছে। সত্যি তাই। মানে যেমন একটা সেকশন বলছে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে তো আমার আবার ভয় কি আছে, অত মাস্ক নিয়ে কিছুই নেই। না, সেটা করলে হবে না, ওগুলো করে যেতেই হবে। হ্যাঁ, সেটা একটা নিউজে পড়ছিলাম যে এইটা তো এবারে মানে চলি, মানে যেমন চিকেন পক্স, যেমন নানাবিধ ব্যাধির ব্যাপার আছে এরকমই, আর এটা মাঝে মাঝে ভ্যাকসিনেশন করতে হবে। হ্যাঁ, বুস্টার ডোজ, যেমন আমাদের বাচ্চাদের যেরকম বুস্টার ডোজ দিতে হয়, শোনা যাচ্ছে ওরকম বুস্টার ডোজ নাকি লাগবে। মানে তাহলে মানে আমাদের আরেকটা মানে গহনা হলো আর কি। এবার মনে করে করে সবাই এখনই তো মাস্ক আর স্যানিটাইজার একটা সঙ্গে সাথী হয়ে দাঁড়িয়েছে। মাস্ক করতে হবে, স্যানিটাইজার রাখতে হবে, এটা একটা অবশ্য কর্তব্য। সাজগোজের সাথে সাজগোজ করবে, কিন্তু তাকে এগুলো নিতে হবে, হ্যাঁ ওগুলো নিতে হবে। আর বেরিয়ে গেলাম ভুল করে, আমার উঠে আসলাম, আমার নিতেই ভুলে গেছি ভ্যাকসিন। তাড়াহুড়ো থাকে সবসময়, তাড়াহুড়ো বেরোনোর মুখটা স্যানিটাইজারটা ঢোকাই না, আবার ঢোকাতে হবে। ব্যবহারই কষ্ট দিতে হয়েছে মানুষের। তারপরে ধরুন ওর সঙ্গে একটা খরচও আছে না, একটা সেকশন, তো ওইটা কিনে ওঠাটাও তার পক্ষে শক্ত হয়ে পড়ে। সত্যি তাই। আবার সব মিলিয়ে একটা তোমরা একটা জিনিস বলবো যে মানে এরই মধ্যে যেটুকু আনন্দ পাওয়া যায়, আপনাদের মতো মানে অধ্যাপিকারা, মানে প্রিন্সিপাল, তারা যে সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ করছে, মানে এটা আমি একটা ভালো দিক দেখেছি বটে। সেটা হলো যে এই অনলাইন প্রোগ্রামের ক্ষেত্রে এক একটা সেমিনারে যে কস্ট বের করতে হতো, সেই কস্ট অনেক কিন্তু একাডেমিক ইনস্টিটিউশনের কমানো গেছে।
অফলাইনে ঝামেলা অনেক বেশি, এটা ঠিক। মানে মনে আছে আপনার যে একটা সেমিনার হলো, মানে নাও এবারে ফোল্ডার আনো, জল ফুল লতা পাতা দিয়ে সাজিয়ে দাও, তারপরে সেই ফ্লাইটে যারা আসবেন তাদের টাকার বন্দোবস্ত করো, স্যাংশন করো। বিরাট মানে জ্ঞান তত্ত্বের আলোচনা যতটা না হলো, সঙ্গীত ঢাক বাজানোটা অনেক বেশি হলো। তারপরে তার অডিট করাও, তার হিসেব নিকেশ, পয়সার অডিট, সেটাও তো খুবই জরুরি। আমাদের গরিব দেশ, অফুরন্ত টাকা তো নেই, ওটাকে অনেক আটকে করা গেছে। ইন্ডাস্ট্রি এটা ভীষণ ফলো করছে, বলছে যে ইন্ডাস্ট্রিতে শুনছিলাম যে ওরা ভবিষ্যতেও ওরা স্পেস কমিয়ে ফেলছে, মানে ওই কিছু জন আসবে, কিছু জন বাড়ি থেকে কাজ করবে, এইভাবে ওয়ার্ক ফ্রম হোম অনেক হচ্ছে, আর কিছু মানে দুরকমই চলছে। হ্যাঁ, এবং ওয়ার্ক ফ্রম হোম চলছে, ওইটা কি ওরা নাকি পার্মানেন্ট ফিচার ইন্ডাস্ট্রিতে করবে। মানে ওটা হয়তো সিনিয়র যারা, তাদের হয়তো 7 দিন থাকতে হবে, থেকে কাজ করবে, আবার আরেকজন ওই আর আরেকজন 7 দিন এসে বসবে, এরকম হবে। মানে বড় বড় জায়গাগুলো যে ভাড়া নিতে হচ্ছিল, সেই ভাড়াটা তাহলে ওদের বেঁচে যাবে ইন্ডাস্ট্রি। সত্যি এই ভাইরাস এসে সবকিছুই কিরকম বদলে দিয়েছে মানুষের সমস্ত লাইফস্টাইল, চিন্তা ভাবনা। মানুষের ভাইরাস যেমন যেমন সেরকম ভাবে মানুষকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে ম্যাডাম শুরু করছি, জাসমিন শুরু করো। হ্যাঁ ম্যাম। Good evening, respected teachers and beloved students. We have assembled here to celebrate the NSS Day today, the 24th of September 2021. We have with us our esteemed guest, Dr. Uma Chattopadhyay ma'am. She is a retired professor of the Department of Philosophy, University of Calcutta. She will be enlightening us on the philosophy and thoughts of Swami Vivekanand in contemporary time. We also have with us our principal ma'am, our very own beloved principal ma'am, Dr. Lona Mukhopadhyay, who has been a continual source of inspiration for us. So without much ado, we commence this program with the NSS song. I would like to share my screen for the NSS song. Is the screen visible, ma'am? Yes.
Thank you, everyone. Now, I would like to invite our principal, ma'am, Dr. Lorna Mukhopadhyay, ma'am, to kindly say a few words before we commence the session with our resource person. So, ma'am, it's over to you. ধন্যবাদ জাসমিত। শুভ সন্ধ্যা। আজ জাতীয় সেবা প্রকল্প দিবস। প্রতি বছরই আমাদের কলেজ এই জাতীয় সেবা প্রকল্প দিবস পালন করে। কোভিড মহামারীর জন্য গত বছর এবং এবছর আমরা বাধ্য হয়ে অনলাইন এই অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি এবং এই জাতীয় সেবা প্রকল্প দিবস হচ্ছে আমাদের যেসব এনএসএস যে স্বেচ্ছাসেবী আছে তাদের স্বীকৃতি জানাবার দিন, তাদের শুভেচ্ছা জানাবার দিন। আজকের দিনে আমাদের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রফেসর উমা চট্টোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ফিলোসফির অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা নিজেদের গর্বিত মনে করছি। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছে দুই প্রোগ্রাম অফিসার তুলিমা দে এবং সুদীপা প্রামাণিক। আমাদের এনএসএস যে দুটি ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2 এর প্রোগ্রাম অফিসার, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। সমস্ত এনএসএস যারা ছাত্রীরা আছে, যাদের জন্য আজকের এই আয়োজন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর জাসমিত সিং, যিনি আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং প্রথম থেকে শেষ অবধি উনি জাসমিত আমাদের সঙ্গে থাকবে এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করবে। কারিগরি সহায়ক সৌহার্দ্য আছে। আমাদের এই অনলাইন যে প্রোগ্রামগুলো আছে প্রথম থেকে শেষ অবধি সেই পর্দার পেছনে থেকে যাকে বলে সে সমস্ত কাজ তৈরি করে দিয়েছে। আছে তুলিমা দে যে রয়েছে এবং জাসমিত, এরা তিনজন হচ্ছে কারিগরি সহায়ক আমাদের আজকের এই এনএসএস অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। তারা যে সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতে যে দেবে, আমি সত্যি সত্যি তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এরা না থাকলে এই ধরনের অনুষ্ঠান করা যেত না। প্রফেসর চট্টোপাধ্যায় উনি আছেন আমাদের মধ্যে। ওনার বক্তব্য আজকের দিনে বক্তব্য রাখবেন ফিলোসফি অ্যান্ড থটস অফ স্বামী বিবেকানন্দ ইন কন্টেম্পোরারি টাইম এই বিষয়ের উপর। এবং প্রতিটি ছাত্রী তারা নিশ্চয়ই নিজেদের অনেক বেশি পূর্ণ করবে এই জ্ঞান থেকে। নিজে বক্তব্য রাখবেন, সেই বক্তব্যের মাধ্যমে প্রতিটি ছাত্রী নিজেদের পরিপূর্ণ করবে, আমি এই আশা রাখছি। আমাদের যে আজকের যে এনএসএস ভলান্টিয়াররা যারা রয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি আরেকবার। এবং আমরা জানি যে এটি একটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ এই এনএসএস, এবং এটি বহু পুরনো। 1969 সাল থেকেই এই এনএসএস গঠিত হয়েছে এবং শিক্ষানীতির এখন যে আমাদের কাছে যেসব অর্ডার বা যেসব আসছে, আমাদের ইনস্ট্রাকশন যাকে বলে, নির্দেশ আসছে, সেখানে এনএসএস কে একটি বিশেষ জায়গা দেওয়া হয়েছে এবং সেই জন্য বলা যায় যে এনএসএস হচ্ছে কলেজের এখন মূল স্তম্ভ এবং প্রতিটি ছাত্রীদের এই এনএসএস এর কাজ করা একটি অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনার সাথে সাথে সিলেবাসের বাইরে যে কাজ, সেটাতে এনএসএস এর বহু কাজ রয়েছে, সেটা কিন্তু তাদের করাটা অবশ্যই দরকার। এবং সেবামূলক নিঃস্বার্থভাবে যারা কাজ করতে পারবে তাদের আমি বলবো এনএসএস
স্বেচ্ছাসেবীর কাজ নিতে, এবং সারা বছরই আমাদের এনএসএস এর কাজ কিন্তু কলেজে হয়ে থাকে। কোভিড মহামারীর জন্য অবশ্য এই 2 বছর আমাদের কাজে আমরা একটুখানি করতে পারছি না, অনেক বেশি মানে কিছু তার জন্য অনেক কারণ রয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং, মানুষের কাছে যাওয়া যাচ্ছে না, কিন্তু গত 3-4 বছরে আমাদের কলেজে অসম্ভব ভালো এনএসএস এর কাজ হয়েছে। আমি সত্যি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রোগ্রাম অফিসারদের এবং আমাদের স্বেচ্ছাসেবীদের, এবং আজকের দিনই তারা কি কাজ করেছে সেটা কিন্তু মনে করার দিন। থ্যালাসেমিয়া তার মধ্যে প্রথমে আসছে, থ্যালাসেমিয়া নির্ণয়করণ এবং যেটি মানে সচেতনতা যে প্রোগ্রামটি, সেটি আমাদের সুদীপা প্রামাণিক করে থাকে, সাথে অবশ্যই সাহায্য করে আমাদের তুলিমা দে আর একজন প্রোগ্রাম অফিসার। অত্যন্ত সার্থক এই অনুষ্ঠানটি আমাদের কলেজে প্রতি বছরই হয়ে থাকে। এই এখন সেটি করা যাচ্ছে না, আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে নিশ্চয়ই আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে সেই কাজটি আবার করব। এছাড়াও কলেজ প্রাঙ্গণে যে কিছু কাজ আছে সেগুলি আমাদের হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন দিবস যেগুলো আমাদের যোগা ডে যাকে বলে, তারপর স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের সাথে সাথে আমাদের যে আরো বিভিন্ন যে সামাজিক কাজগুলো আছে, যেরকম নিরক্ষরতা দূরীকরণ, রোড সেফটি প্রোগ্রাম, এইগুলো কিন্তু প্রতি বছর হয়ে থাকে। আমরা একটি অনাথ আশ্রমে গেছি, সেখানে গিয়েও আমরা কাজ করে এসেছি। তবে আমি বলবো যে আমাদের যে অ্যাডাপ্টেড যে ভিলেজ আছে, আমি এর আগেও প্রোগ্রাম অফিসারদের বলেছি, আজকের দিনেও আবার তাদের মনে করিয়ে দিচ্ছি যে সে অ্যাডাপ্টেড ভিলেজে গিয়ে অবশ্যই কাজ করতে হবে। বিশেষ করে কোভিড মহামারীর মধ্যে আমরা এনএসএস এর ত্রাণ অবশ্যই দিয়েছি এনএসএস থেকে, কিন্তু তাছাড়াও সেই গ্রামে গিয়ে আমাদের কাজ করতে হবে। যদি সম্ভব হয় সেই ধরনের একটা পরিকল্পনা কিন্তু করা দরকার। অত্যন্ত সীমিত অর্থ একটা মূল কারণ আমাদের কাজ কমে যাওয়ার জন্য। অর্থের অভাব রয়েছে এবং সরকার থেকে যে অর্থের আমাদের দরকার সেটি বিভিন্ন কারণবশত আমরা ঠিকমতো পাচ্ছি না, যার জন্য আমাদের কাজ অবশ্যই আগের থেকে একটু স্তীমিত হয়ে গেছে এবং সীমিত হয়ে গেছে, এটি আমি স্বীকার করছি। তবুও আমি উৎসাহ দিচ্ছি, আমি সবসময় বলছি আমি তোমাদের পাশে আছি। তোমরা সমস্ত এনএসএস এর কাজের যে পরিকল্পনাগুলো সেগুলো অবশ্যই আমার কাছে আনবে, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে করে সেই কাজগুলি করা যায়। আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়ে উঠুক, পরিপূর্ণ হয়ে উঠুক, এই আমি আশা রাখছি। সবাই ভালো থেকো, ছাত্রীরা সবাই সুস্থ থেকো, এবং সুন্দরভাবে তোমরা এনএসএস এর কাজ যাতে করে যেতে পারো সুন্দর সুস্থ মনে এবং সুস্থ শরীরে, সেই আশা রাখছি। আগত অতিথি এবং যারা এখানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকারা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, ma'am, for your enlightening speech. Now we would like to move to the main session of today's program. I would now like to request our guest, retired professor of the Department of Philosophy, University of Calcutta, Dr. Uma Chattopadhyay ma'am, to kindly take over and enlighten us on the philosophy and thoughts of Swami Vivekananda in contemporary time, which is very needed for every one of us in these chaotic times. So over to you, ma'am. Thank you. Thank you, Dr. Jasmine Singh. Thank you for announcing and inviting me. I'm really obliged to our principal madam, Dr. Rana Mukhopadhyay, for inviting me the second time to your college. And I was happy at that time. This time also I'm really obliged, particularly on this occasion and on the matter relating to Vivekananda. And because of your college, it was so nice, and it gave me a so beautiful feeling on that webinar. So again the invitation, so I am really obliged and thankful to you, Dr. Rana Mukhopadhyay, and you take your college as it is, and you are surrounded by very efficient group, I find. That's very nice, because the college always, the institution depends on some very enthusiastic, spirited personality, and you are having that, and for your inspiration, I think they are doing with you. So this gives pleasure to many, and it's giving pleasure to me, and I was feeling so nice, so happy. Anyway, today I'll to speak in Bengali, maybe in sometimes some English like the terminology I may use, but mainly Bengali.
আমি একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছেন ডক্টর মুখোপাধ্যায়? হ্যাঁ ম্যাডাম, আমি কিন্তু পাইনি, এসছে কি? হ্যাঁ ম্যাডাম পেয়েছি। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব তাড়াহুড়োতে শেষে করেছি বলে টাইম কনস্ট্যান্টটা তো সবসময়, মানে রিটায়ার করেছি বলে এটা মনে হয় না আমার কোনো সময়। কারণ ম্যাডাম আমরা একটা নিউজ লেটার বার করবো, সেখানে আপনার অ্যাবস্ট্রাক্টটা আমরা অ্যাড করবো। না, আমি ডক্টর মুখোপাধ্যায়ের জন্য পাঠিয়েছিলাম, তখন আমার তো রিভিশন করতে হতে পারে একটু। এনিওয়ে, ঠিক আছে, আমি পড়ে নেব। আচ্ছা আচ্ছা, আমি যে টাইটেলটা আগে ভেবেছিলাম সেটাকে একটু পরিবর্তন করেছি কনটেক্সট অনুসারে। তো আমি আগে জেনে নিই, ধরুন এখন বাজে হচ্ছে 7:35, কতটার সময় বলবো আপনি একটু বলে দিন। আমাদের গুগল মিটের লিমিটেশন আছে তো, হ্যাঁ। মনে হয় 8টা অবধি করা যাবে কি তুলিমা? 8টা অবধি করা যাবে তো? যে টাইটেলটা প্রবন্ধের একটু বড় রেখেছি সবটা কভার করতে। জ্ঞান বুদ্ধি কি বা আছে সীমিত, অত্যন্ত সীমিত, শুধু ছাত্রদের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা, সেটা আমাকে খুব আনন্দ দেয় সবসময়। সেই জন্য হ্যাঁ, তুলিমা তোমার ছবিটা ঠিক করো, ছবিটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবারে ঠিক আছে, ওকে। আমি না এনএসএস জাতীয় সেবা প্রকল্প এর প্রতিষ্ঠা দিবসে ছাত্র উপহার প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের ভাবনার দার্শনিক পর্যালোচনা ইন রিলেশন টু দিস এনএসএস একটি প্রয়াস আমার। কাণ্ড বলার তো সুযোগ নয়, বা আজকে দিনও নয়, আজকে হচ্ছে এনএসএস প্রসঙ্গে স্বামীজির বিশেষ ভাবনা চিন্তাগুলো কিভাবে আমরা পাচ্ছি। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, স্বামীজি কিন্তু ফিলসফির উপরে আলাদা করে করে গ্রন্থ লেখা বা একেবারে স্ট্রেট এডুকেশন নিয়ে বলে যাচ্ছেন এমন কিন্তু নেই, কারণ ওনার সমস্তটাই ছিল প্রাণবন্ত, একদম ভেতর থেকে আসার কথা। বিভিন্ন প্রসঙ্গে যে তিনি বলছেন নানা কথা, সেখান থেকে সবসময় পণ্ডিত ব্যক্তিরা সাজিয়ে নিয়েছেন বিষয়গুলোকে, ফলে তারা প্রচুর লিখেছে। স্বামীজির উপর লেখার তো কোনো শেষ সীমা নেই, এতই গ্রন্থাদি। তো আর তার যেটা ছিল, যেটা লক্ষণীয় বৈশিষ্ট্য, এটা ছাত্রছাত্রীদের জন্য সিনিয়ররা সকলেই জানেন, তার দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশের প্রতি তার যে বলবো তার যে কমিটমেন্ট অর্থাৎ দায়বদ্ধতা, এর তুলনাবিহীন, আজকে আমরা প্রায় দেখতেই পাই না। তিনি বিদেশকে কখনোই ছোট করেননি। বিদেশে তো আমরা জানি কি পরিমাণ লেকচার দিয়েছেন, সবকিছু করেছেন, কিন্তু লিখছেন কোন একটা জায়গায়, আমি ভারতবর্ষকে যতখানি ভালোবেসেছি, বিদেশ থেকে ফেরবার সময় আমার তার প্রতি ভালোবাসা আরো উদগ্র হয়েছে। নিজের মাতৃভূমিকে আমি আরো ভালোবাসতে শিখেছি আমি সেখানে গিয়ে। এই যে টান, তার মানে সেখানে সবসময় কন্ট্রাস্ট করছেন, বুঝছেন, সেখান থেকে ভালোগুলো নিচ্ছেন, কর্মদক্ষতা, তার পারফেকশন অফ অ্যাকশনস ইত্যাদি গুলো সেখানে দেখে মুগ্ধ হচ্ছেন। আবার নিজের দেশের ঐতিহ্যকে তার মনে হচ্ছে সারা পৃথিবীব্যাপী সেই ঐতিহ্য চলে যাওয়া উচিত। এই যে মানুষটি তাকে নিয়ে ভাবলেই খুব ভালো লাগে, আনন্দ হয়। আমি তাহলে শুরু করি এই বলে, আজ এমন এক বিশেষ দিনে সকলকে আমার বিশেষ অভিনন্দন। ডক্টর মুখোপাধ্যায়কে জানিয়েছি, জাসমিন সিংকে জানিয়েছি, আরো সকলকে। এমন একটি দিনে আপনাদের আমন্ত্রণে সাড়া দিতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ এবং নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আজ এই দিনটি রাষ্ট্রীয় সেবা প্রকল্পের এক বিশেষভাবে প্রতিষ্ঠা দিবস বলেই স্বীকৃত। জাতীয় সেবা প্রকল্প প্রসঙ্গে ক্রিয়াকর্মের কথা জানতে জানতে জীবনে তো এগিয়ে এলাম, কিন্তু আপনাদের আমন্ত্রণে সে বিষয়ে অনেকটা চর্চার সুযোগ পাওয়ায় এই আমন্ত্রণ আমাকে ধন্য করেছে।
এনএসএস এর স্বেচ্ছাসেবক যারা, তারা এই বিষয়ে অনেকেই জানেন। আমার শুধু একটা কথা স্মরণ করাতে ইচ্ছা করছে, এনএসএস আমাদের সজাগ করিয়ে দেয় আমাদের জীবন পরিচালনার বোধকে, যেটা একটু আগেই ম্যাডাম মুখোপাধ্যায় বলছিলেন যে ওটাকে কম্পালসারি প্রায় করে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে বোধের কথা আমাদের জন্মভূমির চিরকালীন কথা, যা স্বামী বিবেকানন্দ নতুন সুরে বুঝিয়েছিলেন, যা আরো আধুনিক কালে মাত্র 1969 সালে 24শে সেপ্টেম্বর 1969 24শে সেপ্টেম্বর একেবারে সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো। ভারতীয় শিক্ষা দপ্তর এবং ইউজিসির যুগ্ম প্রচেষ্টায় সেই সময় যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন শ্রী VKRV রাও এনএসএস প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের বিভিন্ন 37টি রাজ্যের 37টি বিশ্ববিদ্যালয়। তা আজ ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠেছে। সকল রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতির জন্য এই রাষ্ট্রীয় সেবা প্রকল্প। তো এইটা জাতীয় স্তরের সমন্বয়, আনন্দ ও জাগ্রত ভারতবর্ষের জন্যই একটি কমিশন তৈরি হলো। আমাদের ব্যক্তিগত স্তরে, প্রাতিষ্ঠানিক স্তরে, সামাজিক স্তরে, রাজ্য স্তরে, দেশীয় স্তরে, সর্বোপরি সমগ্র পৃথিবীর স্তরে এক সামগ্রিক সুস্থতার জন্যই এই প্রয়াস, যে ছিন্ন বিচ্ছিন্ন যুদ্ধ, হানাহানি, মারামারি এই সমস্ত যেন দূরে সরে যায়, শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ বিশ্ব থাকে। এটাই হচ্ছে মূল একটা ভাবনা নেওয়া হয়েছে। সমগ্র বসুন্ধরা পৃথিবীকে আমরা কুটুম্ব, পরম আত্মীয় বলে বুঝি। আমাদের প্রিয় ভারতবর্ষের পৃষ্ঠ সমগ্র বিশ্বই আমাদের কাছে প্রিয়, আমাদের কাছে অপ্রিয় বলে কিছু থাকতেই পারে না। কারণ আমাদের ভাবনাই হচ্ছে বসুধৈব কুটুম্বকম, সমগ্র বসুধাই আমাদের কুটুম্ব, আমাদের আত্মীয়, পরম আত্মীয়। তদনুসারে এই এনএসএস এর ক্রিয়াকাণ্ড আমাদের প্রাণের বিষয় হওয়ারই কথা। অচেতন ভাবে ভারতবর্ষের সাধারণ মানুষ সবকিছুর উপরে এই ভাবনাতেই আস্থা রাখে, সেটাই চিরকালীন। গুরুগৃহে থেকে সার্বিক উন্নতির সাথে শাস্ত্র পাঠের চল তো এখানেই ছিল। আরণি উদ্দালকের গল্প আমরা জানি, সক্রেটিস ওরম একজন শিক্ষক ছিলেন, কিন্তু তিনি গুরুগৃহ সিস্টেমে পড়াতে পারেননি। ছাত্রদের সঙ্গে উনি বাজারে মিট করে তার ভাবনা চিন্তা যখন দিতেন, তখন তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু উনি এমনই ছাত্র দরদি ছিলেন যে তার কিন্তু সেই চিন্তা ছাত্রদের সঙ্গে শেয়ার না করে তিনি পারতেন না। ইয়াং জেনারেশনকে উনি জাগাতে চাইছিলেন। আমাদের এখানে এসব অসুবিধা ছিল না, কারণ আমাদের গুরুগৃহ প্রচলন ছিল এবং ছাত্ররা সেখানে থেকে একটা সার্বিক শিক্ষা তারা গ্রহণ করত। আমরা আরণি উদ্দালকের ঘটনা জানি, যে যেখানে গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক এমন, তাকে সামগ্রিক শিক্ষা দেওয়া হচ্ছে, যে বলা হয়েছে যে ক্ষেতে জল জমে গেছে, প্রচন্ড বৃষ্টি, কদিন যেরকম গেল, জল ভেসে যাচ্ছে চাষের ক্ষেতে। গুরু শিষ্যকে বললেন, আরণি উদ্দালককে বললেন, তুমি যাও, তুমি গিয়ে শিগগিরই ওই ক্ষেতের আলগুলোকে সোজা করে দাও, শক্ত করে দাও, যাতে জল ক্ষেতটা ভেসে যায়। ছাত্র গিয়ে সে আল সামলাতে যখন পারছে না, তখন সে কি করেছিল, সেখানে শুয়ে পড়েছিল জলটা আটকানো। গুরু তো বলেছেন আমি তো পালন করতে হবে। আর শিক্ষকও ততখানি, সেরকম শিক্ষকরাও ছিলেন। তিনি ভাবছেন ছাত্র কোথায় গেল, সকাল হয়ে গেল, আসছে না। তখন নিজেই টুকটুক করে সকাল হতে গেছেন, গিয়ে দেখেন ছাত্র তো সাদা হয়ে গেছে জলে ভিজে। তাকে তুলেছেন, তুমি এখানে শুয়ে রয়েছো কেন? বলছে, গুরুদেব আমি তো জল আটকাতে পারছিলাম না, তাই নিজের দেহ দিয়ে জল আটকেছি। সে যা আশীর্বাদ করলেন, এই ছিল ছাত্রের শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তৈরি হওয়া একটা ঝড় কিভাবে মোকাবিলা করতে হয়। আর শিক্ষকও ছিলেন তেমনি দরদি হৃদয়, তাকে তুলে নিলেন, তাকে সেবা যত্ন করলেন, তাকে আশীর্বাদ করলেন, তার বিদ্যার কোনো অভাব হলো না। এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের চিরকালীন, এটা আমাদের ভারতবর্ষের সভ্যতার মূল নিদর্শন। আজ অনেক পরিবর্তন হয়েছে, আজও কিন্তু ভালো শিক্ষক ছাত্রদের প্রতি অমনি দরদি থাকেন। তাদের সমস্যা মানে তার নিজের সমস্যা মনে হয়। সুতরাং এগুলো আমাদের কাছে খুব কিছু নতুন নয়, আমাদের কাছে অত্যন্ত পুরনো ধারণা। তো সেইটার উপরেই কিন্তু এনএসএস এর একটা বড় ফোকাস রয়েছে।
শুধু বই পড়া ও মুখস্থ খাতায় বা প্রবন্ধে উগরে দেওয়ার জন্য শিক্ষা নয়, তার যে কোনো কারণেই হোক আজ হয়ে উঠেছে শিক্ষা। তদনুসারে নম্বর, রেজাল্ট সঙ্গে আত্ম অবিশ্বাস, সবটাই আত্মম্ভরিতাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। বিশাল বিশাল নম্বর লাভ করে ভেবেছে তার জ্ঞান বিদ্যা বুদ্ধি অনেকটাই, যেটা তারা ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতাটা তো খুবই লক্ষ্য করা যায়। কিন্তু দোষ তাদের আমরা দিতে পারি না, কারণ এখন সমস্ত সিস্টেম দাঁড়িয়ে আছে নম্বর ভিত্তিক রেজাল্টের উপরে। তার সঙ্গে আপনি ইন্টারাকশন এখন তো আরো বেশি হলো, ইন্টারাকশন সরাসরি করতে পারছেন না। আর ইন্টারাকশন আমরা কলেজের মধ্যে করলেও ফাইনালের রেজাল্টের সময় আমার ইন্টারাকশনের ফল, ভালো ছাত্রের ফল অনেক সময় রিফ্লেক্টেড হচ্ছে না। তাদের জন্য হতাশা, আমাদের জন্য হতাশা। এসব ঘটনাগুলো ঘটছে, অথচ পরবর্তী ধাপে যেতে গেলে, পড়াশোনার জন্য যেতে গেলেও তাকে কিন্তু রেজাল্ট ব্যতীত নিজেকে প্রতিষ্ঠা করার আর কিছু নেই। ফলে অন্য শিক্ষা, এনএসএস এ জয়েন করে না, আমি কলেজে থাকতেও শুনতাম জয়েন করতে চায় না, ক্লাস নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি নানা কারণ থাকে। কারণ নম্বরটা তার সবচেয়ে আগে এগিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়া মানে একটা চাকরি, একটু প্রতিষ্ঠা। অধ্যাপনার জগতে গেলেও যা করতে চাইছে, অন্যান্য চাকরির ক্ষেত্রেও সেটাই। অধ্যাপনা তো একটা ব্রত, কিন্তু সেই ব্রতর কথা তার মাথায় তখনই কখন প্রতিষ্ঠিত হব, এবং সেটা নম্বরের ভিত্তিতে। সুতরাং সেখানেও আমরা তাদের ত্রুটি বলতে পারি না, যে কোনো কারণেই হোক আমরা সেই সিস্টেমের মধ্যে এসে পৌঁছে গেছি। ভারতের স্বাধীনতার পর ইউজিসির প্রধান হিসেবে অধ্যাপক রাধাকৃষ্ণন স্বেচ্ছাতে দেশের জন্য নিবেদিত হওয়ার শিক্ষা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা দেবেন এমন কথা জানিয়েছিলেন রাধাকৃষ্ণন। এই ভাবনায় ধাপে ধাপে আলোচনা হয়ে এবং অন্যান্য দেশের এ বিষয়ে অভিজ্ঞতার কথা জেনে 1958 সালে জওহরলাল নেহরু বিশেষভাবে জানালেন, সামাজিক কর্ম, শিক্ষা এবং অভিজ্ঞতা ছাত্রদের স্নাতক পাঠের প্রাক শর্ত হিসেবে থাকা প্রয়োজন। মানে এটা উনি জানিয়েছিলেন যে গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে গেলে তারা আগে এনএসএস জাতীয় কিছু করেছে কিনা, সমাজ সেবা করেছে কিনা, এই জাতীয় সার্টিফিকেট তাদের আনতে হবে। এখনো যা দাঁড়িয়ে গেল, যদি এগুলো খুব সেরকম চাপ আসে, তাহলে যেটা হবে, অনেক ছাত্রছাত্রী সেটা হয়তো সুযোগই পাচ্ছে না। কোথা থেকে সে চাষের কাজ করে আসছে বাবার কাছে বাড়িতে বসে, কিন্তু সেখানে কোথা থেকে সার্টিফিকেট নেবে যে আমি চাষের কাজ করেছি? এইসব কতগুলো বাস্তবিক সমস্যা কিন্তু তাতেও হয়ে দাঁড়াবে। ছাত্রদের অসুবিধাগুলো থাকতেই থাকবে, আমরা যতখানি সম্ভব চেষ্টা করব সেগুলো যাতে কমানো যায়। কিভাবে কমানো যায়, এটা জওহরলাল নেহরু বলেছিলেন গ্রাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার আগে তাকে সোশ্যাল সার্ভিসেস সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সেটা তখন কিন্তু বাস্তবায়িত হয়নি। লক্ষণীয়, স্বাধীনতার পরে রাধাকৃষ্ণন থেকে জওহরলাল নেহরু সকলেই ছাত্রদের যথার্থ উন্নতি কিভাবে হতে পারে, তা বর্তমানে সমাজের কাছে প্রয়োজনীয় হতে পারে, সে নিয়ে ভেবেছেন। জওহরলাল নেহরুর ওই ভাবনাটা কার্যকরী না হলেও তারা যে ভেবেছেন এইভাবে তাদের সার্বিক উন্নতির কথা, এই অংশটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে পারি, এবং তারই প্রকাশ হচ্ছে এনএসএস। কিন্তু আজ সীমিত সংখ্যক ছাত্র ও আরো সীমিত সংখ্যক শিক্ষক এই মহৎ কর্মে লিপ্ত হয়ে আছেন। রাজনীতির ধ্বজা তুলে বা টিউশনিতে ছুটে পরীক্ষা বৈতরণী পাঠ ও যেভাবেই হোক কর্মজীবন শুরু করি নিপাট ঘুম, সাধারণভাবে বলছি, সবার জন্য নয়, মার্জনা করবেন। প্রয়োজনে অনেক দৃষ্টান্ত আনা যায়, এই তো চলছে, আমরা দেখতে পাচ্ছি। মর্যাদা সম্পন্ন মানুষের প্রতি মর্যাদা হানিকর কাজের প্রচেষ্টা, সেই সব তারই প্রকাশ মাত্র। মর্যাদা সম্পন্ন মানুষকে মর্যাদা দেওয়ার কনসেপ্টটাও নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সবই কিন্তু সেই মানবিক শিক্ষার অভাব বলেই আমাদের কাছে মনে হয়। যাই হোক, যাক সে সমস্ত কথা। লক্ষণীয় বিষয় হলো এনএসএস এর উদ্দেশ্যই হলো এমনটি স্পষ্ট করা যে আমাদের তাবৎ সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করে সুস্থ সমাজের উপর। ছাত্রছাত্রীরা মাত্র পুস্তক পাঠ নয়, সাথে সাথে সমাজের জন্য নানা কল্যাণকর কর্ম দ্বারা উন্নত করবে ও নিজেদের আত্মোন্নতির পথে স্পষ্ট করে নেবে। এটি তো ছিল স্বামী বিবেকানন্দের চিন্তা, আত্মদ্বীপ ভব। নিজেকে দ্বীপের মতো করে প্রজ্বলিত করো, তোমার আলো যাতে ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে। শুধু তুমি একান্ত ভাবে নিজের মধ্যে গুটিয়ে থেকে নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি নোট খাতাটা ব্যাগের মধ্যে পুরে রেখে বিদ্যাকে নিজের মধ্যে আঁকড়ে ধরে বসো না, আবার তোমাকে টুকতেও দিও না তুমি, কিন্তু তুমি প্রজ্বলিত করো নিজেকে, তুমি বিচ্ছুরিত করো নিজের জ্ঞান বুদ্ধি বিদ্যা চিন্তা, আলোচনা করো অন্যের সঙ্গে। এবং তোমরা তোমাদের অনেক শিক্ষকের মধ্যেই সেই ভাবটা দেখতে পাও, তারা কি উজ্জ্বল, তারা কি ভীষণ উজ্জ্বল, কি তাদের দাপ, কারণ তারা ভীষণ আত্মসচেতন, আত্মভর নয়, আত্মভরিতা নেই,
কিন্তু আত্মসচেতনতা আছে, যেটা দরকার। আত্মসচেতনতা না থাকলে আমরা যে কোনো কাজ, যত খারাপ কাজ যে কোনো সময় করতে পারিনি। কিন্তু আত্মসচেতন ব্যক্তি, যিনি আত্মদীপ ভব বলে নিজেকে দ্বীপের মতো মনে করেন, তিনি বুঝেও প্রয়োজনেও ছোট কাজ করতে পারেন না, কারণ তিনি আত্মসচেতন ব্যক্তি। লক্ষণীয় বিষয় হলো এই যে নিজেকে সুস্থ সুন্দরভাবে জাগ্রত না রাখলে কার মঙ্গল আমি করব, সেটা তো একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। নিজেকে আগে ঠিক করতে হবে। লক্ষণীয় বিষয় হলো যে সর্বপল্লী রাধাকৃষ্ণন বা জওহরলাল নেহরুর চিন্তায় প্রতিভাত হয়ে এনএসএস বা রাষ্ট্রীয় সেবা প্রকল্প রূপ নিল তা 1958 থেকে 1969 সালের মধ্যে। ইতিপূর্বে 1863, 100 বছর আগে, 1863 12 জানুয়ারি থেকে 1902 এর মধ্যে 4 জুলাই বেলুর মঠে মাত্র 39 বছরে আমরা জানি স্বামীজি দেহ ছেড়েছেন। যে জ্ঞান এবং কর্মের সমন্বয় করে স্বামী বিবেকানন্দর চিন্তাধারায় সমন্বয় করার চিন্তাধারা আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে পাই, তা যুবক যুবতীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা, এবং তার সমগ্র পরিকল্পনা ও কিছু অংশে প্রয়োগের ভাবনাও পেয়েছি। অর্থাৎ 100 বছরের ব্যবধানে স্বামীজির চিন্তাই বাস্তবায়িত হলো। যখন জওহরলাল নেহরু বা রাধাকৃষ্ণনকে দেখছি, আমরা ভাবছি তারা নতুন চিন্তা আনছেন। নতুন চিন্তা নয়, 100 বছর আগে স্বামীজি তার জন্যই ব্যস্ত হয়েছেন। এনএসএস নাম দেননি তিনি, কিন্তু তার প্রচেষ্টা, এনএসএস এর যা ভাবনা বা মোটো, সেটাই তার ছিল, সেটা কিন্তু চাপা পড়ে গিয়েছিল। চাপা পড়ে যাওয়ার বড় কারণই ছিল আমাদের ইংরেজ সভ্যতার ভীষণ রকম ভাবে গুরুত্ব এবং প্রভাব, এসব আমাদের বিষয়গুলো চাপা পড়েছে। তো যদিও এই এনএসএস এর জন্য আরো অনেক পরিমার্জন এবং পরিবর্ধনের আবশ্যকতা আছে, কিন্তু এটা ঘটনা যে এনএসএস নানা ভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়, এবং সেটা সাধ্য সামর্থ্য মতো। আপনি একটু আগেই প্রফেসর মুখোপাধ্যায় বলছিলেন যে কথা, যে কত রকম প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোর মধ্যে 5 জন ছাত্র যদি আত্মসচেতন হয়ে থাকে, সেটাই তো আমাদের সমাজের বড় লাভ। প্রত্যেকেই হবে এটা কখনোই কোনো প্রোগ্রামই হয় না। সুতরাং সেভাবে তারা এগিয়ে চলেছেন। সেই সব ক্ষেত্রে আমাদের স্বামী বিবেকানন্দের মতন মানুষের চিন্তা ও কর্ম সম্বন্ধে সম্যক জ্ঞান আবশ্যক। মাত্র বিবেকানন্দের জয়গান গাওয়া আমাদের আমরা তৃপ্ত হতে পারি না। বিবেকানন্দ অমুক ছিলেন, তমুক ছিলেন, ছোট বয়সে মাকে কত ভালোবেসেছেন, সন্ন্যাসী হয়েছেন, শ্রীরামকৃষ্ণের কাছে কতবার দক্ষিণেশ্বরে গেছেন, এসব কথা আমাদের কাজের এখন নয়। এখন আমরা স্বামী বিবেকানন্দকে দেখবো যে আজও কতটা প্রাসঙ্গিক, এবং তার দর্শন, যেটা ক্রিয়ামূলক দর্শন, বিশেষভাবে তার প্রয়োগ জীবনেতে কিভাবে করে আমরা এগোতে পারি। সুতরাং মাত্র জয়গান আমাদের তৃপ্তি দেয় না, তার কর্ম বিষয় ভাবনা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা ও ব্যবহার এই সময় বিশেষভাবে আবশ্যক। কারণ যে ঘাত প্রতিঘাত ও বিভিন্ন সংকটের সম্মুখীন আমরা থাকি, সেখান থেকে একটু বেদনাবিদ্ধ চেতনা নিয়েই আমাদের উত্তরণের প্রচেষ্টা। ঘাত প্রতিঘাত না হলে কিন্তু চেষ্টা থাকে না, উত্তরণের চেষ্টা থাকে না। এটা স্বামীজি নিজের জীবনেও ছিল। স্বামীজি নিজেই সাংঘাতিক প্রতিকূল অবস্থার মধ্যে তার সহপাঠী আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের মতানুসারে জানতে পারি আত্মচেতনার জগতে জাগরিত হয়ে উঠেছেন। এ সময় তিনি সাংঘাতিক ঘাত প্রতিঘাতের মধ্যে রয়েছেন, তখনই তার কিন্তু আত্মোন্নতির প্রচেষ্টা দেখা দিয়েছে। এবং ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল, যার বিদ্যার প্রাচুর্যের কোথাও কোনো ঘাটতি ছিল না, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, যিনি বিবেকানন্দের সহপাঠী ছিলেন, তিনি নজর করেছিলেন সেই সময়টাই ছিল বিবেকানন্দের জাগ্রত হওয়ার প্রথম দিকের সূত্রপাত। স্বামী বিবেকানন্দ তার পাঠ্যক্রমের মাধ্যমে বা বন্ধুদের সঙ্গে আলোচনায় তখনকার সময়ের নানা দার্শনিক মতবাদের সামনে পরিচিত ছিলেন। হিউমের সংশয়বাদ, হার্বার্ট স্পেন্সারের অজ্ঞেয়বাদ, ইনটিউশনিস্ট প্রজ্ঞাবাদীদের মতবাদ, এইসব নানা মতবাদের সাথে তিনি পরিচিত হলেন। কিন্তু তার সহপাঠী ব্রজেন্দ্রনাথ শীল লক্ষ্য করেছিলেন তার অবিশ্বাসী প্রবল হলো, ভীষণ অবিশ্বাসী ছিলেন। শ্রীরামকৃষ্ণকেও তিনি বারে বারেই সন্দেহ করেছেন, অবিশ্বাসী ছিলেন, স্কেপটিক ছিলেন। কোনো দর্শন তত্ত্বই তাকে তৃপ্তি দিচ্ছিল না। বিবেকানন্দের দর্শন তাই শুধু কতগুলি অব্যক্তশ্রয়ী দিরস চিন্তাধারার সমষ্টি মাত্র নয়। এইটা বুঝেছিলেন বলে হার্বার্ট স্পেন্সার বা মাত্র স্কেপটিকদের কথা বা মাত্র ইনটিউশনিস্টদের কথাতে
তিনি আরেকটা গ্রন্থ রচনা করেন, নিদর্শন গ্রন্থ রচনা করেন। তিনি সদা অতৃপ্ত ভাবনা নিয়ে ঘুরছিলেন এবং উনি মনে করছিলেন যে শুধু কতগুলো চিন্তাধারার সমষ্টি মাত্র নয়, তাকে তিনি চেয়েছিলেন রস জাবিত, প্রাণস্পন্দিত, জীবনাশ্রিত, বাস্তবায়িত তত্ত্বভিত্তিক এক দর্শন ভাবনা নিয়ে তখন ভাবনার জন্য ব্যস্ত হয়েছে। কোন দর্শনেই তার আত্মিক তৃপ্তি হচ্ছিল না, কোথায় একটা অস্পষ্টতা এবং কঠিন হয়ে যাচ্ছে জীবন, যেন আরো অতৃপ্ত যন্ত্রণা নিয়ে ঘুরছেন যে কোথায় আমি শান্তি পাবো, আনন্দ পাবো। বিবেকানন্দের দর্শনের কেন্দ্রে তাই বাস্তব মানুষ, অথচ তারই অন্তরালে আছে এক চৈতন্য সত্তা। বাস্তব মানুষই তার যে সমস্যা, বাস্তব মানুষের সেই বাস্তব মানুষের সমস্যায় তাকে পীড়িত করেছে ভীষণ ভাবে, এবং তার পিছনে যে একটা এক চৈতন্য সত্তা, সেই চৈতন্য সত্তা অন্তরালে আছে এই কথা তিনি বুঝেছেন। এক চিন্ময় দৈব সত্তা, এই সন্ধান তিনি তার পরম গুরু শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে উপলব্ধি করেছিলেন। যখন ভীষণ ভাবে তিনি অস্থির হয়ে রয়েছেন যে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কোথায় পাবো, চতুর্দিক থেকে বিব্রত, বিপর্যস্ত, শ্রীরামকৃষ্ণকে দেখার সাথে সাথে তার উপলব্ধি হলো যে অন্য কিছু একটা আছে। এক চৈতন্য সত্তাই তাকে তৃপ্তি দিয়েছিল। সেই তৃপ্তি থেকেই তার শুরু হলো যাত্রা, এবং সেই যাত্রা নতুন শুরু। আমরা জানি প্রথম তিনি রামকৃষ্ণ দেবের সম্বন্ধে যথেষ্ট সংশয়বাদী ছিলেন, কিন্তু বেদান্ত দর্শনের সাথে নিবিড় পরিচয় হতে সেই প্রত্যক্ষ অনুভূতির অভ্রান্ত যুক্তি পেলেন। তিনি বেদান্ত নিজে চর্চা করতেন, যেমন বিদেশি দর্শন চর্চা করতেন, বেদান্ত দর্শনও চর্চা করতেন, কিন্তু সেই চর্চা করেও তার অনুভূতি কিছু হতো না। বেদান্ত দর্শনে যে বলা হয় জগতের আসল সত্যই হচ্ছে ব্রহ্ম সত্য, সে বোধ তার কাছে স্পষ্ট হতো না, প্রশ্ন থেকে যেত। শ্রীরামকৃষ্ণকে দেখার সাথে সাথেই তার মনে হলো, হ্যাঁ সত্যি সত্যি বুঝতে পেরেছি কোনটা ছতা বলে, কিভাবে আমাকে বাঁচতে হবে। সেই কারণে বিবেকানন্দের দর্শন একাধারে প্রত্যক্ষ ভিত্তিক বা অনুভবমূলক, অন্যদিকে বেদান্ত ভিত্তিক বা যুক্তিমূলক। এই সমষ্টি চেতনাই সর্বাত্মভাবে বেদান্তের মূল লক্ষ্য বা আদর্শ। তাই বেদান্ত একত্ববাদ নয়, অদ্বৈতবাদ। একত্ববাদ একটা কথা, আর অদ্বৈতবাদ হচ্ছে আরেকটি কথা। অদ্বৈত বেদান্তের যেসব কথা উপনিষদের ছত্রে ছত্রে রয়েছে, সেখানে সামান্য দৃষ্টি দিলে বোঝা যায় জগতের কোথাও কোনো কিছুকে বাতিল নয়, উড়িয়ে দেওয়া নয়, শুধু সবকিছুর সাথে একাত্ম হয়ে যাওয়া। কিছু ফেলার নেই, এটা ফেলে দিচ্ছি, সেটাকে বাতিল করছি, ওটা নেগেটিভ ভাবছি না, সবই থাকবে, আমি সবকিছুর সঙ্গে একাত্ম হয়ে থাকবো। মনে হতে পারে যিনি সবকিছুর সাথে একাত্ম হতে থাকবেন তিনি আর জগতের জন্য কি করবেন। যদি একাত্মই হয়ে থাকি তাহলে আমার আর করার তো কিছু নেই, কার জন্য কি করবো, আমি তো সবই, আমিই তো সবই তো আমি, তাহলে কার জন্য কি করব। যে জগৎ তার কাছে মিথ্যা, অলিক, মায়া ও ভ্রান্তি বিলাস মাত্র হয়ে যাবে, তাহলে সমস্ত জগৎ মিথ্যা হয়ে যাবে, তার কি প্রয়োজন অন্যজনের হিত সাধন, সবই যদি মিথ্যা হয় আমি কার জন্য কি করব। কিন্তু কথা হলো অন্যান্য ঋষিদের মতনই নিজেরই হিত সাধন করা অদ্বৈত ভাবনা। অন্যরা ঋষিরাও যেরকম ভেবেছেন তিনিও ভেবেছেন যে না, অন্যের কথা নয়, নিজের কথাই ভাবতে হবে। মায়া মিথ্যা যা কিছু আছে থাক, জগৎ মিথ্যা থাক, কিন্তু আমার তো নিজের উন্নতি দরকার। এবং সেই হিত সাধন অদ্বৈত ভাবনার দ্বারাই হতে পারে, যেখানে পর বা অন্য বলে কিছু নেই। প্রত্যেকের সেবা অর্থাৎ সমস্ত শুভ চিন্তাকে এক আত্মারই চিন্তা। আমি অন্যের সেবা করছি বলে মানে ধন্য হচ্ছি, বা অন্যের সেবা করছি মানে তাকে অনেক কিছু করলাম, এই বোধ নয়। আমি অন্যের সেবা করছি মানে আমার নিজের আত্মারই সেবা করছি। আমার যে ভেতরের আনন্দ, তৃপ্তি, সেটা আমার। এটা কিন্তু শুধু বিবেকানন্দের ভাবনা বলবো না, এটা অল মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ভাবনা, সেলফ স্যাটিসফ্যাকশন। যেটা ইসলামও বলবে, বুদ্ধিজমও বলবে, হিন্দুইজমও বলবে, সমস্ত ধর্ম, সমস্ত সেক্টর সবাই বলবেন যে আমি অন্যের উপকার করে আসলে নিজেও উপকৃত হই। উপকার করে যারা ডঙ্কা বাজায়, আমি এই করলাম এই করলাম, সে তো উপকার করেনি, আসলে নিজের প্রচার চেয়েছে। কিন্তু সত্যি উপকার যখন করে, নিঃশব্দে করে, এবং সেই তৃপ্তি তার নিজের আসে। তার উপকার হয়তো কিছু হলো বা কিছু হলো না, সে হয়তো সুবিধাজনক লোকও নয়, তৎসত্ত্বেও কিন্তু অন্যকে উপকার করে নিজের একটা তৃপ্তি হয়। এই তৃপ্তিটার উপরে
সমগ্র ইস্টার্ন কালচারই গুরুত্ব দিয়েছে, আর বিদেশি চিন্তাও কিন্তু তাকে গ্রহণ না করে পারেনি। যাই হোক, শিবজ্ঞানে জীবসেবা অর্থাৎ সমস্ত শুভ চিন্তা সে একই আত্মারই চিন্তা। শ্রীরামকৃষ্ণের কথায় বেদান্ত পাঠরত বিবেকানন্দ চমকে উঠেছিলেন এবং উপলব্ধি করেছিলেন সকলে আমরা একই প্রকাশ। তিনি বুঝলেন সে বেদান্তের উপলব্ধিকে সক্রিয় রূপ দিতে হবে। নাম দিলেন বাস্তব ক্রিয়াশীল বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। তার মানে আমি অন্যের উপকার করার নামে আসলে নিজেরই উপকার করছি, কারণ আমি তো সকলের সঙ্গে এক, আমি তো আলাদা কিছু নই, আলাদা কিছু নই। ক্রিয়াবান এস ব্রহ্ম বিদাং বরিষ্ঠ, মুন্ডকোপনিষদের কথা বলছি। শাস্তু ক্রিয়াবান পুরুষ সবিদ্যান, এসব উপনিষদেরই তো কথা। অসুবিধে এই, আমরা ভুলে গেছি কুরুক্ষেত্রে সম্রাঙ্গী গভীর তামসিকতার অন্ধকারে নিমগ্ন অর্জুনকে যেমন শ্রীকৃষ্ণ কর্মযোগে উদ্বুদ্ধ করেছিলেন, যে যোগ কালের দ্বারা নষ্ট হয়েছে। 4:2 চতুর্থ অধ্যায় 2য় শ্লোকে গীতাতে আছে যে তামসিক ভাবাপন্ন যখন আমরা হই, যেটা অর্জুন হয়েছিলেন আমরা বুঝতে পারি কি করে, না যুদ্ধ করবেন বলে তো তার সব প্রস্তুতি নিয়েছিলেন। যা যা যুদ্ধের জন্য প্রয়োজন, তুল তীর সবকিছু তিনি নিয়েছেন। তিনি যুদ্ধের সাজে সেজেছেন, কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে চলে এসেছেন। তিনি তো তখনই জানতেন যে ওর অপরপক্ষে তার গুরুরা রয়েছেন, তার আত্মীয়রা রয়েছেন। হঠাৎ এখানে এসে যখন বলছেন আমি যুদ্ধ করবো না, তার মানে তার মধ্যে একটা তামসিক গুণ খুব জোরালো হয়েছে। ক্রিয়া থেকে নিজের অব্যাহতি চাইছে, পালিয়ে বাঁচার চেষ্টা, যেটা আমরা দেখে থাকি মানুষের মধ্যে। উচিত কথাটা বলতে হবে, কিছুতেই বলবো না পাছে আমার কিছু হয়, কারণ আমরা তামসিক গুণের দ্বারা আবৃত, আমরা নিজেরা কিছুতেই তার থেকে বেরোতে পারি না। তাই আমাদের সব কথা বলতেই ভয় লাগে। স্পষ্ট কথা, সুন্দর কথা, একটা উচিতের কথা যেটা বললে সামগ্রিকভাবে কল্যাণ হবে, আমরা পিছিয়ে যাই, কারণ আমরা তমসাবৃত হয়ে আছি। এই তমসাবৃত অর্জুনকে জাগিয়েছিলেন কিন্তু কৃষ্ণ। কৃষ্ণ এবং আমাদের জীবনেও কিন্তু কৃষ্ণ ভগবান ভগবান বলার কিছু দরকার নেই। কৃষ্ণ ধরা যায় একদম জাস্ট একজন রেশনাল হিউম্যান বিং, যিনি আরেকজন ইরেশনাল অর্থাৎ যে তামসিক গুণ সম্পন্ন, তাকে যখন সুবুদ্ধি দেন, পরামর্শ দেন, তিনি তাকে জাগিয়ে দেন। তুমি এরকম ভাবে ভাবছো কেন? উল্টো কথাটাও ভাবো। কোন ছেলে বাবার সঙ্গে দুষ্টুমি করছে, তখন তাকে পরামর্শ দেওয়া হয়, তুমি বাবাকে এভাবে দেখছো কেন? তুমি দেখো বাবা তোমার জন্য কি স্যাক্রিফাইস করেছিলেন, সে কথা তুমি ভুলে গেছো, একটু মন দাও। কিন্তু যে দুষ্ট বুদ্ধি সম্পন্ন আরেকজন তামসিক বুদ্ধি সম্পন্ন হবে বলে হ্যাঁ 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 তোর বাবার কথা আর বলিস না, নেই আর গন্ডগোল কর। এটা হচ্ছে নির্ভর করছে যদি সে সাত্বিক গুণ সম্পন্ন লোকের সংস্পর্শে আছে, তাকে শুভ বুদ্ধি দেবে, তাকে জাগিয়ে তুলবে। তো আমরা সকলেই কম বেশি তামসিক গুণে যখন আবৃত হয়ে থাকি, তখন আমরা বুদ্ধি ভ্রংশ হই। তখন আমরা মিথ্যাকে সত্য বলে বুঝি, মিথ্যাকে সত্য বলে বুঝি, সত্যকে মিথ্যা বলে বুঝি। এটাই আমাদের বিপদ হয়ে যায়। তখন দরকার হয় সামনে শ্রীকৃষ্ণের মতো একজন রেশনাল, যিনি আমার সেই তমসার নিবৃত্তি ঘটাবেন। তো শ্রীকৃষ্ণ কর্মযোগে উদ্বুদ্ধ করেছিলেন অর্জুনকে, তুমি কর্ম করতে এসছো, কর্ম করো, তোমার আর ভাবার কিছু দরকার নেই। বাবার সময় তোমার পেরিয়ে গেছে, পরীক্ষার হলে এসেছো, কলমটি দিয়ে খাতায় লেখো। এখন ম্যাডাম এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, অমুক না তমুক না, এসব কথা ছেড়ে পরীক্ষাটি দাও চট করে 3 ঘন্টায়, তারপরে খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও। আমরা এরকম ভাবে বলি, তখন আর তার জ্ঞান জ্ঞানীর কথা আমরা শুনি না। কেন না? আমরা সেখানে সেই রোলটা প্লে করি, যেটা হচ্ছে রেশনাল হিউম্যান বিইং এর প্লে। আর ছাত্র যখন তামসিক ভাবাপন্ন থাকে, তার সেই তমসাটাকে আমরা দূর করবার চেষ্টা করি। দীর্ঘকালের ব্যবধানে বিবেকানন্দের পুনর্ঘোষণা হলো আত্মবিস্তৃত ভারতবাসীর প্রতি। তিনিও অর্জুন শ্রীকৃষ্ণের পরে বহুদিন বাদে তিনি এলেন সে আত্মবিস্তৃত জাতি, যে আমরা আমাদেরকে সেই তমসা আমাদের সরিয়ে দিয়ে জাগিয়ে দেওয়ার জন্য। আমরাও কর্মবিমুখ হয়ে পড়েছিলাম, আমরা শুদ্ধ সাহেবদের পদানুসরণ করে চলেছিলাম। নিজেরকে সেই সময় মানে পরিশীলিত, মার্জিত, উচ্চ পদস্থ মানুষেরা শুধু সাহেবদের মশাহেবি করতেই ব্যস্ত। এই সাহেবরা আমাদের দেশের যে বিশাল সর্বনাশ করেছে, আমাদের সংস্কৃতিকে ডুবিয়ে দিয়েছেন, সেখানে তিনি বারে বারে তার কাছে আসছে, ভীষণ কষ্ট পাচ্ছেন যে আমরা আত্মবিস্মৃত জাতি হয়েছি, নিজেদের সংস্কৃতিকে ভুলে গেছি। সুতরাং তিনি সেই তার সাত্বিক গুণ দিয়ে এবং রাজস্বিক গুণ দিয়ে, তিনি ছিলেন কর্মবীর,
সেই কর্মবীরের ভাবনা নিয়ে তিনি এগিয়ে গেলেন জাগিয়ে তুলতে। তাই দীর্ঘকালের ব্যবধানে বিবেকানন্দের পুনর্ঘোষণা হলো আত্মবিস্মৃত ভারতবাসীর প্রতি বিবেকানন্দের নববেদান্তের দর্শনে তারই প্রতিফলন ঘটালেন। তাহলে বেদান্ত জ্ঞানের চর্চা, নববেদান্ত কিন্তু শুধু জ্ঞানের চর্চা নয়, সেখানে একেবারে ব্যবহারিক জীবনের তার প্রতিফলন দেখাচ্ছেন। এর ভিত্তি ত্যাগে, অভয়ে ও অমৃতে। তিনি আহ্বান জানিয়ে গিয়েছেন মহতী বিনষ্টি থেকে আমাদের রক্ষা করতে। এখানেই তো তার দর্শনের বর্তমান যুগের প্রাসঙ্গিকতা। মহতী বিনাশ, বিশাল বিনাশ হয়ে যাওয়ার আগে আমরা সতর্ক হয়ে যাই, আমাদের বাঁচতে হবে, আমাদের নিজেদের দেশের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টিকে রক্ষা করতে হবে। আমরা সুন্দর জীবন যাপন করতে চাই সকলের সাথে, আর আমরা প্রত্যেকের সঙ্গে চলতে চাই। আমরা বিচ্ছেদ চাই না, ভারতবাসী চায় না বিচ্ছেদ। সকলের সঙ্গে মহামিলনের যজ্ঞের গান তো আমরাই গিয়েছি, কিন্তু আমরা সেই জাতি যেন জেগে উঠি আমাদের কর্মে, আমাদের চিন্তাতে এবং আমাদের ত্যাগে। লক্ষণীয় হলো সেই ভাবনা সর্বপল্লী রাধাকৃষ্ণন ও জওহরলাল নেহরুদের মতো মানুষদের তৎপরতায় 100 বছর বাদে আমাদের এনএসএস কর্মকাণ্ডের মাধ্যমে, এই বিবেকানন্দের পরেও তো আমরা চুপ করে বসেছিলাম, তিনি চেষ্টা চালিয়েছিলেন কিন্তু আমরা জানিনি। কিন্তু যাই হোক, এনারা যখন পদে এলেন, জওহরলাল নেহরু বা সর্বপল্লী রাধাকৃষ্ণন বিভিন্ন পদে এলেন, তখন তারা সেই ভাবনাগুলোর দ্বারাই নিশ্চয়ই চালিত হয়েছেন। রাধাকৃষ্ণ নিজে দার্শনিক ছিলেন, বিবেকানন্দের ভাবনা বিশেষভাবে নজর করেছেন, এবং তারা তখন কিন্তু আবার সেই রিভাইভাল অফ দ্য থট অফ বিবেকানন্দকে আনলেন, এবং তারই ফলশ্রুতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এনএসএস। এনএসএস এর মধ্যে জ্ঞান এবং কর্ম দুয়ের সমন্বয় হচ্ছে, এবং এই যে সেবা প্রকল্প, সেই সেবা প্রকল্প তো সকলকার জন্য, অন্যকে ভালোবাসতে হবে, অন্যের কাছে যেতে হবে। যেগুলো অসুবিধের জায়গা, সেগুলো আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এগিয়ে গিয়ে করতে হবে। এর দ্বারা যে ছাত্রছাত্রীরা যুক্ত হচ্ছেন, তাদের আত্মপ্রত্যয় বাড়বে। তারা কি করে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়, সমস্যাকে কি করে সমাধান হবে, তারা তার মধ্যে দিয়েই তো শিখে যাবে। অ্যাডাল্ট ছেলেমেয়েরা বিচার বুদ্ধি তাদের হয়েছে। সেই জন্য জওহরলাল নেহরু এবং রাধাকৃষ্ণন তাদের বিশেষ বিশেষ পজিশন থেকে এই জিনিসটাকে আবার তুলে ধরলেন বটে, তবে সেটা ছিল স্বামীজির কাছে। স্বামীজি প্রথম ধরিয়েছেন। স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলে, যেখানে চিন্তা, বেদান্ত চিন্তা হচ্ছে চৈতন্যের চিন্তা, যে আমরা সবাই একই চৈতন্য। আমাদের ভেদ তো নিশ্চয়ই থাকে, আমাদের ভেদ আছে, সেগুলো বাহ্যিক ভেদ। আমরা প্রকৃতপক্ষে এক ইউনিটির কথাই ভাববো, সকলে আমরা এক। এই ভাবনার জন্যই আমরা পরস্পরের প্রতি হিতবান হব, সেই জন্যই আমাদের চলা। তাহলে ওই জওহরলাল নেহরু বা রাধাকৃষ্ণনের চিন্তা 100 বছর বাদে রিভাইভাল হলো, এবং তারপরে সেটা নিয়ম হিসেবে আমাদের এনএসএস এর কর্মকাণ্ডের মধ্যে পৌঁছে গেল। যে মুখ্য উদ্দেশ্য সাধারণভাবে রয়েছে, তার অনেকখানি বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্তের অনুরণন। এনএসএস এর মুখ্য উদ্দেশ্য আমি লক্ষ্য করছিলাম যে সমগ্র পারিপার্শ্বিককে বুঝে নেওয়া, সেখানে সে থাকে অথবা যেখানে সে থাকে অথবা কাজ করে, যে অবজেক্টিভ গুলো এনএসএস এ রয়েছে। নিজেকে পরিবেশের সাথে বুঝবার চেষ্টা, যে পরিবেশের সাথে থাকে তাকে উন্নাসিক না হয়ে পরিবেশের সঙ্গে তাকে মিশতে হবে এবং তার উন্নতি বিধানের কথা ভাবতে হবে। যেখানে সমস্যা বা প্রয়োজন কি, সেখানে সমস্যা বা প্রয়োজন কি, দুটোই তাকে বুঝতে হবে। সাধারণ মানুষকে সেসব সমাধানের জন্য যুক্ত করতে হবে। শুধু প্রাপ্তির ব্যবস্থা নয়, কর্মের মাধ্যমে প্রাপ্তি বোঝাতে হবে। এটা একটা খুব লক্ষণীয় বিষয়, যে এর অভাব আছে বলে 4টি দিলাম, ওর অভাব আছে বলে 4টি দিলাম। দেবে কারা? লক্ষ্য আমরা করেছি যারা সিনিয়ররা এখানে আছি, সমস্ত দান, সমস্ত অবদান চলছে কিন্তু ট্যাক্স পেয়ারদের, ট্যাক্স মানি থেকে। আর যে দান আমরা সদা করতে ব্যস্ত হয়ে পড়ছি, সে দানগুলোর দ্বারা তাদের কিন্তু আমরা কিছু করতে শেখাচ্ছি না। এই ভাবনাটা কিন্তু স্বামীজি গ্রহণ করতেন না, কারণ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সে কিন্তু শুধু দানে বাঁচতে পারে না। সে আমাকে যদি বলা হতো তোমায় কলেজে ক্লাস করতে হবে, শুধু মাইনে দেবো, এখানে আপনারা অনেকেই রেজিগনেশন দিয়ে দিতেন। আমার মা ওরকম মাইনের দরকার নেই, আমি কর্ম করি, আমি তদনুসারে অর্থ উপার্জন করি। তো আজ, এবং এটাই কিন্তু স্বামীজির কাছে খুব বড় কথা। তাই এনএসএস যে কাজগুলো করে, তারা বিপদের মুখে যায়, কিন্তু তারা দানের থলে নিয়ে ঘুরে বেড়ায় না। যে কোনো কারণে তারা দান করতে যায় না। থ্যালাসেমিয়ার পেশেন্টকে সচেতন করতে চায়। কেন? না, তারা সচেতন হলে সমাজের মঙ্গল হবে। এইটা
এটা শুধুমাত্র দান না, এখানে তার কিছু করণীয় আছে, যে লোকটি সচেতন হলে সে কিছু করবে। তাই দান থিওরি স্বামীজিও কখনো গ্রহণ করেনি। দান নয়, দানের সাথে সাথে তাকে কর্তব্যবোধ, কিছু করতে হবে। তুমি কিছু করো, তুমি হয়তো যা করবে তার থেকে আমি তোমায় বেশি দেবো, কিন্তু তুমি কিছু করো। তাই কর্মের মাধ্যমে প্রাপ্তি তাকে বোঝাতে হবে, তুমি কর্ম করো এবং পাও। সেখানে এনএসএস খুব সাহায্য করবে। এটা আমরা নতুন ভাবনা আজকের জগতে বসে আমরা এনএসএস এর মধ্যে যুক্ত করতে পারি। যে গ্রামের মেয়েদের গিয়ে আমি শিখিয়ে দিয়ে আসবো কিছু কাজ, যে কাজ করে তারা নিজেদের জীবিকা অর্জন করতে পারবে। অত অর্থ আমাদের কোথায়? সামাজিক ও সমাজের ইতিবাচক বিষয় তাদের দায়িত্ববোধের চেতনা জাগ্রত করার প্রচেষ্টা, সকলের সাথে শান্তিতে বসবাসের প্রচেষ্টার ও দায়িত্ববান হতে হবে। সাথে সাথে যথার্থ নেতৃত্ব দেওয়ার শিক্ষা অপরিহার্য। এনএসএস এর ছেলেরা মেয়েরা আমার ধারণা তারা নেতৃত্ব দিতে শিখে যায় খুব সুন্দর করে। এইটা একটা এনএসএস এর মুখ্য উদ্দেশ্য বটে। সর্বোপরি ন্যাশনাল ইন্টিগ্রেশন, যেটা আজকে আমাদের ভীষণ প্রয়োজন। জাতীয় একটা বলবো সামগ্রিক ভাব, সমন্বয়ের ভাব, এটা আনতে হবে। এবং সামাজিক হারমোনি বা সোশ্যাল হারমোনি, বা অর্থাৎ আমরা সকলে একসাথে যাতে বসবাস করতে পারি, বিচ্ছিন্নতাবাদ নয়। আমরা মানে বলবো আমরা যে আমরা সকলে আছি অথচ বড় বিদ্বেষী হয়ে বসে আছি, সেটি নয়। এটাও এনএসএস কিন্তু শেখাবে। এনএসএস এর স্বেচ্ছাসেবকরা এই বোধগুলো মানুষের মধ্যে জাগ্রত করবে ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। যেটা বিবেকানন্দ বলেছেন যে আমি ভারতবাসী থাকবো, আমি ভারতবর্ষের আমার যা ধর্ম আমি সেটাই পালন করবো, কিন্তু অন্যকে ছোট করে বা হেয় করে নয়। সুতরাং আমরা শিখবো, আমাদের স্বেচ্ছাসেবকরাও শিখবে, তোমাকে আমার ধর্মে ধর্মান্তরিত করতে হবে না, আরেকজনকেও আমি করবো না। আমার মতো করে আমি তোমাকে ভালোবাসবো, তুমিও তোমার মতো করে আমাকে ভালোবাসবে। এইটা নিয়ে আমাদের চলা। এই সমস্ত ভাবনাই কিন্তু স্বামীজির দর্শনের তত্ত্বের মূল ভাব। মানুষের পাশে আছি, অনেক সাহায্য দিচ্ছি, নারীদের মুক্তি করে নারীদের তথা সমাজের সর্বনাশ করছি, এই সবই তো আমাদের নিজেদের অস্তিত্ব বিষয়ে অজ্ঞানের পরিণতি। নারী স্বাধীনতার নাম করে যে স্বৈরাচারিতা যে ধরনের পর্যায়ে গিয়ে পৌঁছেছি, সেটাও তো কাম্য নয় সমাজের পক্ষে। একটা সুস্থ সমাজ তার থেকে হতে পারে না। নারীদের আমরা অবশ্যই সাহায্য করব, কিন্তু সেটা মর্যাদা বোধটাকে রক্ষা করতে আমাদের বলতে হবে। আত্মমর্যাদা বোধটাও কিন্তু সাংঘাতিক জিনিস, সেটাও রক্ষা করতে হবে। সুতরাং শুধু স্বাধীন হবো কথাটা মানে শুধু স্বাধীন বলে কোনো কথা হয় না। আমি তো আমার নিজের কাছেও সম্পূর্ণ স্বাধীন নই। কারণ আমি আমার ইচ্ছে হলে আমি শ্বাস নেবো না, চুপ করে বসে থাকবো। কেন আমি শ্বাস নিতে যাবো? আমি কি পারি? স্বাস্থ্য আমায় নিতে হবে। সুতরাং যে কোনো কিছু থেকে যে কোনো সময় স্বাধীন হয়ে যাব, কেন পরাধীন তা বললে হবে না। কিন্তু যেখানে স্বাধীন, যে কথার উপরে স্বামীজি খুবই ফোকাস করবেন, যেমন আমি এগুলো খুব শুনি, বোঝার চেষ্টা করি। একটি মেয়ে বিয়ে পাশ করেছে, সেলাই শিখেছে, তার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়িতে গেছে, ননদ আছে এবং শাশুড়ি মা আছেন, এবং স্বামী তাকে এত ভালোবাসছে যে তাকে বলেছে তোমার সেলাই মেশিনটা বিক্রি করে দাও, সেলাই তোমায় করতে হবে না। তার মা যখন আমার এই কথাটি বলে, তাকে আমি বলি যে না 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 না, তুমি কিনে দিয়েছো সেলাই মেশিনের জন্য, খবরদার সেলাই মেশিন বিক্রি না করে, এখন না হলে পরে করবে, সেলাই করবে ঘরে বসে। একটা বিয়ে পাশ করা মেয়ে শুধু ঘরে বসে বসে কত কাজ করবে, কারণ তার একটা আত্মনির্ভরতার জায়গা হচ্ছে সেই সেলাই মেশিনটা। কিন্তু ওই যে মিথ্যা ভালোবাসা দিয়ে তাকে মর্যাদা দিচ্ছে না, মর্যাদা হানি করার চেষ্টা করছে, তার স্বাতন্ত্র্যকে নষ্ট করে দেওয়া, এই জায়গাগুলোকে আমাদের আটকে দিতে হবে। কিন্তু আরো অন্যত্র যেসব আমরা দৃশ্য দেখি, টিভিতে দেখতে দেখতে আমাদের চক্ষু স্থির হয়ে যায়, সে স্বাধীনতার কথা কিন্তু স্বামীজি বলেন। সুতরাং এনএসএস যদি কখনো এই একটা মুভ নেয় যে কোনটা ঠিক নারী স্বাধীনতা, কিভাবে আমরা নারী স্বাধীনতার বোধ গ্রামে গঞ্জে কোনো জায়গায় গিয়ে তাদের মধ্যে জাগ্রত করব, সেখানে অত্যন্ত কার্যকরী হবে। যথার্থ অর্থে নারী স্বাধীনতাটা কি, তাদেরকে যেখানে অত্যাচারিত নারীরা হচ্ছে সেখানে আমরা পৌঁছতে পারছি না, যেখানে সুখে স্বাচ্ছন্দ্যে বসে থাকছে, সেমিনার করছে, সেখানে আমরা নারী স্বাধীনতার ধ্বজা তুলেছি। পারিবারিক এই কথাটা আমার কাছে মনে হয়, স্বামীজির কথা অনুসারেই মনে হয় যে আমরা যথার্থ নারী স্বাধীনতা এখনো বুঝেছি কিনা খুব সন্দেহ। যাই হোক, মানুষকে বাঁচতে শেখাই না। ছেলেমেয়েরা জিজ্ঞাসা করলে, যে কথা বলতে যাচ্ছিলাম, নারীদের মুক্তি করে নারীদের তথা সমাজের সর্বনাশ করছে, সবই তো আমাদের নিজেদের অস্তিত্ব বিষয়ে অজ্ঞানের পরিণতি। মানুষকে বাঁচতে শেখাই না, ছেলেমেয়েরা জিজ্ঞাসা করলে থামানোর প্রচেষ্টা বা অন্য দৃষ্টিতে দেখা, যার দ্বারা তাদের আত্মপ্রত্যয়কে সমূলে বিনষ্ট করি আমরা। অনেক সময় অনেক শিক্ষকদের সম্বন্ধে আমরাই শুনতে পাই
প্রশ্ন করলে তিনি রেগে যান, মানে খুব পাকা হয়েছিস তুই থামতো, এই ধরনের। এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের থামিয়ে দেওয়া, মানে তার আত্মপ্রত্যয়কে নষ্ট করে দেওয়া। অথচ খুব বিখ্যাত শিক্ষক, আপনারা তাকে চেনেন, অনেকেই চেনেন, এখনো তিনি জীবিত, অনেক বয়স হয়েছে। তার ক্লাসে নাকি একটি ছেলে থাকতো, সে প্রতি 5 মিনিট অন্তর অন্তর লাফিয়ে উঠে উঠে প্রশ্ন করত, এবং তিনি তাকে যথাযোগ্যভাবে তাকে উত্তর বুঝিয়ে দিতেন। পরে তার স্টলওয়ার্ড ছাত্ররা বলেছে, স্যার আপনি তাকে এত উত্তর দেন। তিনি এসে বলেন, হ্যাঁ ও খুব জিজ্ঞাসু, ওর খুব জানার আগ্রহটা খুব বেশি। একটা শব্দ তার সম্বন্ধে নেগেটিভ বললেন না। তারপরে সেই ছেলেটির খবর আমি অবশ্য জানি না, কিন্তু প্রথিত যশা মাস্টারমশাই কিন্তু তাকে সমানেই এন্টারটেন করে গেছেন। কিন্তু অনেক সময় ছাত্ররা সেখান থেকে সাংঘাতিক ভাবে জেগে ওঠে। সে মানে একটা হয়তো মূর্খের মতো প্রশ্নই করছে, আমরা তো দেখেছি স্টলওয়ার্ড মাস্টারমশাইরা উত্তর দিয়েছেন সেখানে। পরে ভেবেছি এরও সোজা প্রশ্নটা করেছে, হ্যাঁ সোজা প্রশ্নেরই উত্তর তিনি দিয়েছেন। যোগ্য শিক্ষক সেটাই করে থাকেন, আজও তাদের পথ দিশা দেন। কেন না সে ছাত্র না, সে তো আমারই ছাত্র, আমি তো সেই তো আমি, কদিন বাদে সে তো আমাকে টপকে যাবে। অমর্ত্য সেনেরও তো মাস্টার মশাইরা ছিলেন, তারা তো তাকে ক্লাসের প্রশ্নের উত্তর দিয়েছেন। আব্দুল কালামেরও তো মাস্টার মশাইরা ছিলেন, তাকেও তো তারা প্রশ্নের উত্তর দিয়েছেন। আস্তে আস্তে ছাত্র তো শিক্ষকদের উপর চলে গেছে, তাই তো জানেন ছাত্র শিষ্য পরাজয়, ছাত্র এবং শিষ্যের কাছে পরাজয়টাই তো আমার জয়। এই বোধ, সেই তো আমি তো সেই, এই বোধ, এটাই তো হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। তাই মানে আমরা আমাদের ছাত্ররা ভীত সন্ত্রস্ত ভাবে কি কৃপাধন্য হয়ে আমাদের পাকে এমন ভাব নিয়ে মাত্র নম্বর পাওয়ার চেষ্টা করে, তা যেমন ভাবেই হোক তাদের চলা, তারপর দুটো ঝুড়ি ভরা নম্বর নিয়েও চাকরির জন্য কোথাও অনুদান, তাও দূর পক্ষে চাকরি শুধু একটা চাকরি, অধ্যাপনা ব্রত নয়, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। একটা কিছু পেতে হবে, টিচিং এর চাকরিটাও চাকরি, টিচিং চাকরিটা কিন্তু চাকরি নয়, এটা একটা ব্রত। তা ব্রত এবং চাকরি দুটোর মধ্যে ভেদবোধ থাকে না। নিজের আত্মপরিতা আছে, আত্মপ্রত্যয়ের অভাবে কিসের নেতৃত্ব বা লিডারশিপ। তাই এসব শিক্ষার ভয়ে এনএসএস কে তাদের বিস্বাদ লাগে। এনএসএস করতে গেলে তো সময় নষ্ট। তাহলে আমাদের কারিকুলাম যে নির্দেশে আসুক, ভাবতে হবে যে এনএসএস এর নম্বর দেওয়া হবে, এনএসএস এ তাদের আগ্রহ তৈরি করতে হবে, সার্বিকভাবে সমস্ত কলেজ ব্যাপী এনএসএস এর জায়গা করে দিতে হবে, তবে না তারা জেগে উঠবে। এবং ঠিক মতো এনএসএস এর লেসেন্স গুলো দিতে হবে, যাতে তারা ভেতর থেকে তাগিদ বোধ করে। কিন্তু তাদের নম্বর ছাড়া অন্য কিছুতেই তাদের বিস্বাদ বোধ হচ্ছে, এই ব্যাপারটাকে তো আস্তে আস্তে বুঝতে হবে। আমরাই তো সিস্টেম করে ফেলেছি, অন্যের নির্দেশেই তো আমরা এই সিস্টেমে চলে এসেছি, আমরা তো বসে বসে সিস্টেম বানাইনি। যদি সিস্টেমকে চেঞ্জ করতে হয়, সার্বিকভাবেই চেঞ্জ করতে হবে। ছাত্রছাত্রীরা যাতে আনন্দের সঙ্গে এনএসএস করে, তারা তো করতে চায়, নম্বরের বাঁধনিতে তারা পারে না। তাহলে সেই যে এনএসএস এর কথা বিবেকানন্দ তার প্র্যাকটিক্যাল বেদান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেই এনএসএস কে জাগ্রত করতে গেলে ভালো করে বিবেকানন্দ চর্চাই করতে হবে, তার কর্ম এবং জ্ঞান সম্বন্ধে যে কথা তিনি বলছেন। এবং আত্মত্যাগ এবং অন্য মতবাদের প্রতি শ্রদ্ধা স্বামীজি কেবলই দেখিয়েছেন সেটা। সব পরিত্যাগ করে স্থূল আত্মসুখবাদ নিয়ে আমরা বসে আছি। আমরা ভুলে যাই সমগ্র সমাজে সুস্থতা আমাদের সুস্থ জীবনের জন্য প্রয়োজন, যা স্বামীজি ভেবেছেন, যা এনএসএস এর মোটেও বটে। নট মি বাট ইউ, তুমি কিরকম আছো আমাকে দেখতে হবে। আমি একলা খেয়ে, একলা শুয়ে, একলা ঘুমিয়ে, একলা উন্নত হয়ে আমার কিন্তু আনন্দ নেই। আমার আশপাশটা সবটা উন্নত হবে, তবে আমার আনন্দ। নট মি বাট ইউ, দিস ইজ দ্য মোটো অফ এনএসএস। এর দ্বারা স্বামীজির যে মধুর গণতন্ত্রের প্রকাশ, তারই অনুরণন শুনছি আমরা এনএসএস এর ভাবনাতে। প্রতিটি মানুষের মূল্য দিতে হবে, দানে নয় মাত্র, যাতে তারা ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হবে। সামান্য কিছু হলেও অর্থের মাধ্যমে তারা অর্থ বা প্রয়োজনীয় সাহায্য পাবে, তাহলেই বাড়বে তাদের আত্মপ্রত্যয়, সঙ্গে বাঁচবে তাদের প্রাণ। তারই সাথে সাথে হবে সমাজের বসবাসের উন্নতি। এমন আত্মপ্রত্যয়ের জন্যই স্বামীজি কর্মযোগের উপর সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েছেন। স্বামীজির দর্শন হচ্ছে সেই আত্মার দর্শন, বেদান্ত দর্শন। আর সেখানেই তিনি কর্মের কথা বলছেন, যে কর্মযোগের উপর খুব গুরুত্ব দিয়েছেন। সেই কর্মযোগই তাদের আত্মপ্রত্যয় বাড়াবে। আর কর্মযোগের জন্য আজকের দিনের এনএসএস। যোগ হলো যুক্ত হওয়া, যা মানুষকে শুদ্ধভাবে তার নিজের সঙ্গে যুক্ত করে, অন্য মানুষের সঙ্গে যুক্ত করে, তাকে দেবত্বে প্রতিষ্ঠা করে। দেবত্বই আমাদের স্বরূপ, আমরা তা ভুলে থাকি, তাই আমাদের প্রচেষ্টার অভাব। এই দেবত্বের সাথে যুক্ত হওয়ার পদ্ধতি
স্বামীজি চতুর্বিধ ভাগে প্রকারে উল্লেখ করেছেন। আমরা জানি দেবত্ব আমি কি করে যুক্ত হতে পারি, তার জন্য 4টি যোগের কথা মানে যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। কিসের সঙ্গে যুক্ত হওয়া? ওই দেবত্বের সঙ্গে যুক্ত হওয়া। দেবত্ব হচ্ছে ভার্চু। দেবত্ব বলতে আমি আইডল বা আইডোলেটারি বলছি না, একটা মূর্তি বা ইত্যাদির কথা নয়, একটা মধুর ভাবনা, একটা সত্য ভাবনা তার সঙ্গে। সেটা কেউ আল্লাহ বলতে পারেন, কেউ গড বলতে পারেন, কেউ ঈশ্বর বলতে পারেন, কেউ বলতে পারেন কিছুই না, এটা বৃক্ষকেই দেবতা বলে মনে করছি, বলতে পারেন। কিন্তু একটা সত্য, একটা সুন্দরের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া, সেই যে যুক্ত হওয়া, সেই যুক্ত হওয়ার প্রসঙ্গে উনি বলছেন 4টে পদ্ধতি। এক হচ্ছে কর্মযোগ, আরেক হচ্ছে ভক্তিযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগ। কর্মের দ্বারা, কর্তব্য পালন দ্বারা যে উন্নতির গতি, তাই হচ্ছে কর্মযোগ। কর্মের দ্বারাই আমি কর্মই জানি, আমার রান্নার কাজ আমি পরিপাটি করে রান্না করি, মন দিয়ে রান্না করে সকলকে তৃপ্তি দিই, এটা আমার কর্মযোগ। ঝাঁঝাং ম্যাজাং করে রান্না করলাম, সেটাও যেমন একটা কথা, যাও তাও করে রান্না করে দৌড়ে পালালাম, এটাও যেমন কর্ম। আর সুন্দর করে কর্মটি করা, রান্নার কাজটি করা, সেটাও একটা কর্ম। তো কর্ম আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবেও করতে পারি। দেখবেন কেউ কেউ এমন সুন্দর করে খেতে দেয় যে আপনার খেতে খুব তৃপ্তি বোধ হবে, আর কেউ আপনাকে খেতে দিচ্ছে এরকম করে দিল ছুঁড়ে ফেলে, খেতে তৃপ্তি হবে না। একজন যোগযুক্ত হয়ে এই কর্মটি করছেন, একজন অযুক্ত হয়ে কর্ম করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রধানরা রয়েছে, কেউ যোগযুক্ত হয়ে সেই প্রধানের পদ পালন করছেন, কেউ বা যুক্ত হয়ে না, যা হোক তা হোক করে বাবা আর আসিস না, আর জ্বালাসটা থাক। দুরকম ভাবে কর্ম করা যায়, অযুক্ত হয়ে এবং যুক্ত হয়ে। আর এরপরে ভক্তি যোগ হচ্ছে যার ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা, তারা দেবত্ব উপলব্ধির প্রচেষ্টা। সে শুধু জানে না, কিছুই তার বোধ নেই। বোধ নেই বলতে সে জ্ঞানী নয়, কর্মযোগ টোগ জানে না, সে সদা সদা তিনি হিন্দু হলে রাম নাম করছেন বা কৃষ্ণের নাম করছেন বা কালী দুর্গার নাম করছেন। মুসলিম যদি ইসলাম হয় সে তাহলে আল্লাহর নাম করছেন, সদা আল্লাহ করছেন। খ্রিস্টান হলে তাই গড, ইউ আর এভরিথিং টু মি প্রার্থনা করছেন। এটাও কিন্তু একটা যোগ। তিনি নিজেকে উন্নত করতে চাইছেন স্মরণের দ্বারা শুধু, এটা হচ্ছে ভক্তি যোগ। আর রাজযোগ হচ্ছে মনঃসংযোগের দ্বারা একটা উন্নতি বিধান, যেটা আমরা প্রায়শই সকলে করে থাকি। মনোযোগ দিয়ে আপনি পড়ছেন, মনটাকে নিবিষ্ট মনে, আর আপনার বাহ্যক জ্ঞান লুপ্ত হয়েছে, এর দ্বারাও কিন্তু আমি উন্নত। কিচ্ছু একটা পড়ে উঠলে দেখবেন আপনি উঠে বসে আর আপনার অন্য কথা কানে ঢুকছে না, কানে গেলেও মনে যাচ্ছে না, কারণ আপনি বিদ্যাতে এতটাই মগ্ন হয়েছেন, আপনার মন সেখানে সংযুক্ত হয়ে রয়েছে, তাতে আপনি আনন্দ পাচ্ছেন। একটা উপলব্ধি হচ্ছে, দেবত্বের উপলব্ধি, এটাকে বলা হবে রাজযোগ। আর জ্ঞানযোগের ক্ষেত্রে জ্ঞান বা বিদ্যার দ্বারা অজ্ঞান নিষ্পত্তিতে, আর জ্ঞানযোগ একেবারে অদ্বৈত বেদান্তি শঙ্করাচার্য যারা জ্ঞান চর্চাই করছেন। এই সমস্ত জগতের মিথ্যা বোধ হচ্ছে, তারা শুধু সত্যকে বুঝতে চাইছেন এবং শাস্ত্র পাঠের দ্বারা বা লিটারেচার বা যে কোনো কিছুর দ্বারাই তারা শুধু বিদ্যার চর্চা করে যাচ্ছেন। বিদ্যা বলতে কিন্তু আমরা যে কোর্স এডুকেশন বলি এটা নয়, অর্থাৎ সাইকোলজি, ফিলসফি বা সাইকোলজি এডুকেশন বা সোশিওলজি, ইকোনমিক্স, এসব না। বিদ্যা বলতে আমরা বুঝতে পারছি যে একেবারে পড়া বিদ্যা, অর্থাৎ মানে ব্রহ্ম সম্বন্ধে বিদ্যা। কিন্তু এই কোন সব যোগের মধ্যে স্বামীজির কাছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট যোগ হচ্ছে কর্মযোগ। তাহলে আমার জ্ঞান থাকবে বেদান্তের ঐক্যের বোধ, কিন্তু আমি কর্মযোগ পালন করবো। কিন্তু পূর্বে আমরা উল্লেখ করেছি যে এই যুগ বা সময়ে কর্মযোগী স্বামীজির কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এখন যা পরিস্থিতি আমাদের সমগ্র দেশ, সমগ্র পৃথিবীতে, সেখানে কর্মই আমাদের একমাত্র সাধনার জায়গা হতে পারে। কর্মের দ্বারাই আমাদের জয় করতে হবে সবকিছু, কর্মকাণ্ডে, এবং সেটাই এনএসএস এর কর্মকাণ্ডে বিধৃত আমরা দেখছি। সেটি তাহলে আমাদের যত্ন করে গ্রহণ করতে হবে, এবং বিবেকানন্দের দর্শনের পর্যালোচনা এবং চর্চা আমাদের জীবনকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করতে পারি। নানা ছদ্মনামে স্বামীজি যখন পরিব্রাজক হয়ে কাটাচ্ছিলেন, লক্ষ্য করেছিলেন ভারতবর্ষের সামগ্রিক রূপ, দুঃখ দুর্দশার রূপ। সে সময় 1893 খ্রিস্টাব্দে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শিকাগোতে যে ধর্ম মহাসভাতে গিয়েছিলেন মাদ্রাজের মানুষদের অর্থ সংগ্রহের দ্বারা। আচ্ছা, আরেকটুখানি আমি বলবো। আচ্ছা, সেখানে কিন্তু তিনি, আমরা জানি কতটা সমাদৃত হয়েছিলেন, তার এই প্র্যাকটিক্যাল বেদান্তের কথা তিনি বলেছিলেন, এবং শুধু নিজের কথাই বলতে যাননি, বিদেশের ভালোগুলো তিনি লক্ষ্য করে বলে এসেছেন, আর নিজের স্বদেশের গরিমাও তিনি সেখানে বলেছেন।
অসংখ্য বক্তৃতা সেখানে পেশ করেছেন এবং যেখানে ধর্ম মানবতাবোধটাকে সর্বাপেক্ষা উৎকৃষ্ট বলেছেন এবং তার ধর্ম এবং দর্শন কে যুক্ত করেছেন। তার স্বামী বিবেকানন্দের দর্শন সেটা ভারত ভিত্তিক বটেই, কিন্তু সমগ্র বিশ্বের চিন্তার সাথে সমন্বয় করে দিয়েছেন তিনি। তার দর্শনের মূল লক্ষ্যই হলো মানুষ মানুষ তৈরি করা, মানুষকে মানুষ তৈরি করা, আশিষ্ট দৃষ্ট বলিষ্ঠ সেই মানুষ তিনি চেয়েছেন যার শরীর হবে বিচর্ষণ, জিহ্বা হবে মধুমত্তমা, যার কাছে ইয়ং পৃথিবী সর্বা বিত্তস্য পূর্ণ স্যাৎ, অর্থাৎ সব দিক দিয়ে সমৃদ্ধ জীবন যার, যে মানুষ হবে সব দিক থেকে ভয় শূন্য, কারণ তার বাইরে দ্বিতীয় বলে তো কিছু নেই, তার ভয় কিসে? দ্বিতীয় বলে কিছু থাকবে না, যার থেকে তার ভয় সঞ্চারিত হবে, ফলে সেই মানুষ অদ্বৈতে প্রতিষ্ঠিত হবে। সে কারণে বিবেকানন্দের দর্শন পরম ঐক্যের দর্শন, যা তিনি বেদান্তে পেয়েছিলেন। মানুষকে ঐক্যের প্রতি উদ্বুদ্ধ করাই তার দর্শনের একমাত্র লক্ষ্য, একান্ত কাম্য, যার ফলে মানুষ হয়ে উঠবে যথার্থ মানুষ, শ্রেষ্ঠ জীব, নর ইন্দ্রিয় বা নরশ্রেষ্ঠ। ফলে তার দর্শনকে মানুষের স্বার্থেই বলা হয় নরেন্দ্রবাদ। স্বামী বিবেকানন্দের দর্শনের নাম আমরা আজকে দিলাম নরেন্দ্রবাদ। এনএসএস কে ঠিক মতো করতে গেলে এই নরেন্দ্রবাদকে পালন করতে হবে। এই নরেন্দ্রবাদের দর্শনের দ্বারা এনএসএস এর যত গভীরভাবে পরিচালিত হবে, আমরা আরো নতুন নতুন রাজ্য তথা ভারতবর্ষকে, আমরা আরো নতুন উজ্জ্বল রাজ্য তথা ভারতবর্ষকে দেখতে পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার এনএসএস এর সম্বন্ধে খুব চর্চা হতে আপনাদের আমন্ত্রণে আমি নিজেকে কৃতার্থ বোধ করছি। নমস্কার, এখানে শেষ করলাম। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যজিৎ দা কিছু বলবেন? আমাদের মধ্যে সিনিয়র টিচার ডক্টর সত্যজিৎ গোস্বামী আছেন, উনি বাংলার সিনিয়র অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর। সত্যজিৎ দার কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। বলছি এতক্ষণ আমরা উমা ম্যাডামের কাছ থেকে শুনলাম এবং আমাদের এনএসএস এর সঙ্গে যেটা বিবেকানন্দের যে কাজ এবং তার ভাবনা, সেটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবং সব থেকে ভালো লাগলো যেটা, যে প্রত্যেকটা এনএসএস ইউনিট যদি নাও থাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রেও ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের তার বক্তব্য নিশ্চয়ই অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি। অসাধারণ সুন্দরভাবে বলেছেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তব্য সম্পর্কেও খুব সুন্দরভাবে বলেছেন এবং সবটাই খুব প্রাণিত করেছে আমাদের, এটাই বলবো। আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে উমা ম্যাডামের কাছে প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে এই, যে আমরা দেখেছি যে ঠিক এইরকম কর্মযোগ বেদান্ত থেকে উঠে আসা, বেদান্ত ভাবনা থেকে উঠে আসা পরিবার, ঠাকুর পরিবারের যে কাজকর্ম, এবং বিশেষ করে রবীন্দ্রনাথ যেভাবে তার শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন যেভাবে কাজটা চালু করেছেন এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে যেভাবে চালু করেছেন, এবং সেখানে ছাত্রদের মধ্যে যে কাজগুলি তিনি প্রচার করেছেন, বিশেষ করে ছাত্রদের প্রতি সম্ভাষণে, সেটাও এনএসএস এরই কাজ। নিজের গ্রামকে জানা, সেখানকার শিল্পকে জানা, আমার প্রতিবেশীকে জানা, এইভাবে তিনি যেভাবে প্রাণিত করছেন। এই যে শিক্ষার মধ্যে এই ব্যাপারগুলো, এই কর্মকাণ্ডগুলোকে যুক্ত করে দেওয়া, এটা রবীন্দ্রনাথও করেছে। কিন্তু আমরা দেখেছি যে এই একই ধরনের শিক্ষা ভাবনা সত্যজিৎ দা, কোনো কারণে কানেকশন অফ হয়ে গেছে ওনার, নেটের কোনো প্রবলেম আছে মনে হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? ওই তো এসছেন আবার, বলুন। সত্যজিৎ দা, আপনি আনমিউট করুন, আনমিউট হন। সত্যজিৎ দা, আপনি আনমিউট হন। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ করেছি, হ্যাঁ কেটে গেছিল হঠাৎ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথের অনেক আগেই ঠিক এইরকম ভাবনাই বিবেকানন্দের শিক্ষা ভাবনার মধ্যে আমরা দেখেছিলাম, কিন্তু সেটা ফলবতী হতে পারেনি, কেননা খুব অল্প বয়সেই তিনি চলে গেলেন।
কিন্তু আমাদের প্রশ্ন আছে, ভাবনাটা সেই বেদান্ত থেকেই, ঔপনিষদিক ভাবনা থেকে যেমন রবীন্দ্রনাথ এসেছিলেন, আমরা দেখছি যেরকম শুনলাম উমা ম্যাডামের কাছে, যে বিবেকানন্দ সেই বৈদান্তিক ভাবনা থেকেই তার কাজকর্মগুলো করছেন, ভাবছেন এবং কর্মযোগকে প্রাধান্য দিচ্ছেন। রবীন্দ্রনাথও তাই জ্ঞান, কর্ম, ভক্তি তিনটিকে মিশিয়েছেন রবীন্দ্রনাথ। কিন্তু প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে আমরা দেখছি যে বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ দুজনে একই ভাবনায় চলছেন। পৌত্তলিকতার ক্ষেত্রে কেবলমাত্র একটু আলাদা ব্যাপার হচ্ছে, রামকৃষ্ণ দেবের সঙ্গে সংস্পর্শে আসার পর থেকে বিবেকানন্দের মধ্যে তিনি পৌত্তলিক এবং রবীন্দ্রনাথ এবং তার ব্রাহ্ম সমাজের গোষ্ঠী পৌত্তলিক নন। কিন্তু বিবেকানন্দ এক সময় ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন, সেখানে বসে গান গেয়েছেন, একই সঙ্গে গেছেন। কিন্তু এই দুজনের মত পার্থক্যটা হচ্ছে কি করে? শিক্ষার ক্ষেত্রে একরকম দেখছি, ভাবনার ক্ষেত্রে একরকম দেখছি, কিন্তু এই রকম যদি মত পার্থক্য গুলো হতে থাকে, লক্ষ্য এক হয়েও যখন কোথাও বিরোধ তৈরি হয়, সেটা কিন্তু আমাদের আজকের সমাজের পক্ষ যেভাবে দেখতে পাচ্ছি, সবাই বলছে লক্ষ্যটা আমাদের খুব ভালো, খুব গঠনমূলক, খুব দেশকে গড়ে তোলা, কিন্তু পারস্পরিক অদ্ভুত অদ্ভুত মত দৈর্ঘ্যতা তৈরি হচ্ছে। এইটা হলে তো আমাদের সমূহ ক্ষতি, এবং সেটা তো আমাদের ছাত্রছাত্রীরা দেখছে, চোখের ওপর দেখছি যে কিভাবে একই লক্ষ্য সবাই বলছে, কিন্তু আমাদের মধ্যে বিরোধিতা তৈরি হচ্ছে। প্রাসঙ্গিকতা যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে বিরোধিতার সত্যিকার স্বরূপটা কিন্তু বুঝে নিতে হবে। রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের এই লক্ষ্য এক, কিন্তু পারস্পরিক একটি কোনো দৃষ্টিকোণ থেকে বিরোধিতা, এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করে। আমার এত ভালো লাগছে, দেখুন আমার টেবিলেই একটি বই রয়েছে, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড স্বামী বিবেকানন্দ। একটা সেমিনার হয়েছিল কোথাও, তাদের কমপ্লিট অ্যান্থোলজি, খুব ভালো লাগছিল বইটা পড়তে। রবীন্দ্র সৌদ্রবাবুর একটি বই আছে এই বিরোধিতা গুলো নিয়ে, সেটা কার বই আছে বললেন? রবীন্দ্র সৌদ্রবাবু। আচ্ছা 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 আচ্ছা, নজর করবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমার মাথায় রইল। বড্ড ভালো লাগে এগুলোর মধ্যে ডুবে গেলে না, মনে হয় সমস্ত জগৎ যেন আনন্দে ভরাই শুধু। হ্যাঁ, যেমনই তাদের মতবাদ গুলো পার্থক্য কোথায় মিট হচ্ছে, বারে বারে দেখছি, বারে বারে আপনাদের এক একটা সেমিনারের ইনভিটেশন আমাকে যে এত ঋদ্ধ করে, আমি সেই আনন্দে পুলকিত হয়ে বসে থাকি, জানেন তো। প্রত্যেক শিক্ষকই তাই, যে পড়ানোটা তিনি খালি অধ্যাপক নন, তিনিও কিন্তু ছাত্র। একদম একদম, সারাটা জীবন 40 বছর ধরে সেটাই ভেবেছি। প্রত্যেক দিনই মনে হয়েছে নিজেকে সমৃদ্ধ করলাম। এবং এইসব জায়গাতে, ছাত্রছাত্রীর প্রশ্ন থেকেই তো আমরা এইসব জায়গাগুলোতে আমি প্রফেসর মুখোপাধ্যায়ের জন্য কষ্ট পাবো একটু। ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমাদের শুধু মঙ্গল কামনা করতে হয়, কার কি অসুবিধা হচ্ছে সদা সর্বদা দেখা, তার সঙ্গে নিজেদের পড়াশোনাও কিছু করতে হয়। সেখানে শিক্ষকরা আমরা আনন্দে থাকি যে আমরা বেশ মগ্ন হয়ে তার মধ্যে ডুবে বসে আছি। পড়াশোনাটা একটু রাখার চেষ্টা করি, যদি আমার বিষয় কেমিস্ট্রি, কেমিস্ট্রি ছাড়াও অন্য একটু সাহিত্যটা একটু না পড়লে না ঠিক না, বাঁচবেন না। আমার মনে হয় যেটা ঠিক, মানসিকতার যে ব্যাপারটা থাকে বা চিন্তা ভাবনা প্রসারিত হয় না, সেটা আমার একটু আমার নিজের বিষয়ে বলে আপনার ভালো হয়েছে, আপনি লাইফ কেমিস্ট্রিটাও বুঝতে পারেন সকলকার। আলোচনাটা সেই জন্য মানে একটু বইয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, এবং সেটা করলে সত্যি অবশ্যই অত্যন্ত একটা মনের একটা আরাম পাওয়া যায়, এটা কিন্তু ঠিক কথা। একদম একদম একদম। আপনাকে একটা প্রশ্ন করেছে নোমাদি। আচ্ছা ম্যাডাম, আমি বলি যেটা দেখুন, এরা তো ওয়াইজ ম্যান থিঙ্ক অ্যালাইক, আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে আসছি। এনাদের দেখলে আমরা সেটাই বুঝি, সেটাই একদম কারেক্ট কথাটা। আমরা ওয়াইজ কিনা জানি না, কিন্তু এরা দুজনেই যে ওয়াইজ ছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের ভাবনাগুলোকে আমরা এত ডিস্টর্ট করি, মানে এই যে পৌত্তলিকতা, এই পৌত্তলিকতা নয়, তার স্পিরিটটা কি? মানে যদি বলি যে ব্রাহ্ম সমাজ, যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি তো ব্রাহ্ম সমাজের ছিলেন, কিন্তু আমরা পরে জানি তার জীবনের কি পরিবর্তন হয়েছে। তাহলে ব্রাহ্ম সমাজে তার কোথাও অতৃপ্তি হচ্ছিল, তাই সরে এসেছেন। এবং ব্রাহ্ম সমাজের সম্বন্ধে বলবো আপনাদের এমন একটা কথা, যখন সকলে খুব ব্রাহ্ম হতে লাগলেন, একটা সময় তো আমরা জানি ভীষণ ভাবে তারা হিন্দুর থেকে ব্রাহ্ম হচ্ছেন, কনভার্সন হচ্ছে। পরবর্তীকালে সেই সব পরিবারের দু একজনের খবর আমি জানি, পরবর্তী প্রজন্ম তারা বলেছে যে আমাদের
বাবা মাদের কি হয়েছিল, তারা হঠাৎ করে ব্রাহ্ম হতে গেছেন কেন? এবং জিজ্ঞেস করেছিলেন এক নিষ্ণাত পণ্ডিত ব্যক্তির কাছে। তাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা পণ্ডিত মশাই, আপনি বলুন তো তারা কেন হতে গেলেন? আমরা ব্রাহ্ম হলাম, আমার তো ব্রাহ্ম হওয়ার কোনো ইচ্ছে নয়। তাহলে আমরা যখন নিজেদেরকে কনভার্ট করে ফেলি, তখনকার একটা কোন রকম উন্মাদনাতে আমরা মেতে উঠি। তাই এখন যখন যদি আমরা দুজন ব্যক্তিত্বকে পাশাপাশি নিয়ে দেখব, তার পৌত্তলিকতার পক্ষেও দেখবো যথার্থ যুক্তি, আর তার ওই ব্রাহ্মণ নিরাকারের যথার্থ যুক্তি। তাদের দুজনে কোনো বিরোধ নেই। আমরা চুলোচুলি করে মরি, আমরা ভাবি যেন দুজনকে বেশ লড়াই বাঁধিয়ে দিলে বেশ যেন একটা জমলো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো খুব কর্মবিমুখ, ভীষণ কর্মবিমুখ। পৌত্তলিকতার আরাধনা করতে গেলে যে যে ধরনের কাজগুলো করতে হবে, আমি নিরাকার ব্রহ্মের উপাসক বলে একটা পরম প্রশান্তি। আসলে আমি কিছুই করতে চাইছি না, আমি ব্রহ্মজ্ঞানে বসে আছি যেন মনে হচ্ছে। আপনি লক্ষ্য করবেন একটা জিনিস, কর্মে অনীহা থেকে সে বলবে যে বাড়ি ঘর তোর এত সাজিয়ে রেখেছে, কিন্তু তার কোনো প্রেয়ারের কোনো ব্যাপার নেই। সে ইসলাম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, বলে যে আমার মন, ধরুন একটা সামান্য কথা বলি, সংযম। এই সংযম তো সমস্ত কিছুতে আছে। মানুষের সংযম তো হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য। পশু খিদে পেলেই খায়, মানুষ খিদে পেলেও অনেক সময় খায় না। আপনি কর্মে ব্যস্ত থাকলে, একটা বই পড়তে থাকলে আপনি খেতে পারেন না। চাটা আপনার বাড়িতে বসিয়ে দিয়ে গেছে, তো চা ঠান্ডা হয়ে গেছে, খেয়াল নেই আপনার। মানুষের স্বভাবের মধ্যে এই সংযম ভাবটা থাকে। কিন্তু অনেক মানুষ দেখবেন, আমাদের এত সমাজে অজ্ঞতা ঢুকেছে, একজন মানুষ খেয়ে খেয়ে মরছে আর একজন সংযম পালন করছে, তাকে বলে ওগুলো করে কি হয়? মনের আগে তো হচ্ছে আত্মাকে সুখী করা, আমিও আগে বাঁচবো, তবে তো আমার ওই সমস্ত ব্যাপার স্যাপার। আরে যে সংযত হচ্ছে তাকে সম্ভাষণ নেই, যে অসংযত হচ্ছে তাকে প্রশংসা করছে। কারোর বাড়িতে সন্ধ্যের সভাতে কি বসে গেছে বুঝতেই পারছেন, 4-5টা সেই সব জিনিসপত্র বসেছে। সেখানে একজন আমন্ত্রিত হয়ে এসেছেন প্রফেশনাল দায়বদ্ধতা থেকে, তিনি বললেন আমি কিচ্ছু গ্রহণ করব না। আরে মশাই, কি হবে তোমার? ওসব ছাড়ো, ওসব করে টোরে পালন করে কি লাভ? পালন করে কি লাভ? তিনি সংযত হয়ে বসে আছেন, তিনি জানেন। কিন্তু যে মূর্খ গ্রাস করছেন, গিলে ফেলছেন, তিনি কি করে জানবেন বলুন আপনি? তাই নাকি? কিন্তু তখন তার একটাই হাতে থাকে অস্ত্র, তাকে বৎসরণা করা, তাকে ছোট করা। তিনি ছোট হন না, তার কনফিডেন্স এত বেশি থাকে সংযত জীবনের জন্য যে তার কনফিডেন্স সেখানে যায় না, তিনি আরো তাকে নিজেকে উত্তরণ ঘটান। তাই স্বামীজি এবং বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মধ্যে বিরোধ প্রকৃত পক্ষে নেই কোথাও। তারা তাদের মতো গতিতে চলেছে, আমরা তাদের সঙ্গে থেকে দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার, যে যার মতো করে পথে চলুক না। পৌত্তলিকতা ছাড়া চলুক, পৌত্তলিকতা নিয়ে চলুক, অসুবিধা নেই। এবং আরেকটাও লক্ষ্য করার বিষয়, রামকৃষ্ণ মিশনের আপনি দেখুন যেভাবে পুজো পাঠ গুলো চলে, তখন আমরা ভাবি তাহলে যে ওরা বলে সবার সঙ্গে মিশে, হ্যাঁ সবার সঙ্গে মিশেও এই কাজগুলো করা যায়। ওদের কাছে বরং আমরা আর্টটা শিখিনি যে কিভাবে করা যায়, আমরা তো পারি না ওরকম ভাবে। এই না পারাটাকে আমাদের স্বীকার করতে শিখতে হবে। এটাও আমার মনে হয় এনএসএস এর কাজের মধ্যে ঢোকাতে হবে, কারণ আমাদের কোর্স স্টাডির মধ্যে এসবগুলোকে জব করে আনা যায় না। আপনি কেমিস্ট্রি ক্লাসে বসে বসে কত তাদের এইসব জিনিস শেখাবেন বলুন তো? কোনো স্কোপই তো থাকে না। যাই হোক, আমার এটা মনে হচ্ছে। তবে আপনার অবজারভেশনটা আমার দারুণ ভালো লাগলো, খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম ধন্যবাদ। আচ্ছা জাসমিন, আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাই। Okay, ma'am. Thank you, ma'am, for your wonderful enriching lecture. আমরা এরপর চলে যাই আমি ডেকে নিচ্ছি আইকোয়াক কোঅর্ডিনেটর ডক্টর মনিকা বিশ্বাস ম্যামকে। ম্যাম, আর ইউ দেয়ার অনলাইন? হ্যাঁ ম্যাম, ওভার টু ইউ। Good evening, respected Principal Madam, our Honorable Speaker, Dr. Uma Chattopadhyay, my colleagues and students. I'm greatly honored to get this opportunity to speak on NSS Day. The National Service Scheme, as we all know, is a program conducted by the Ministry of Youth Affairs and Sports, Government of India. And it has been mentioned earlier by the speakers that NSS Day is celebrated on this day, 24th of September every year, starting from 1969. And it began with the celebration of the birth centenary year of our father of the nation, Mahatma Gandhi.
Gandhiji had always inspired the youth of India to fight for India's independence, and he has encouraged the youth to uplift the and development of the masses of our nation. NSS has been working not only for the development of career and education of the youth of India, but NSS has aimed to develop the personality, to develop the sense of responsibility, the sense of nation building, a democratic attitude among the youth. And the UGC, or the University Grants Commission, which was headed by Dr. Radhakrishnan, had introduced NSS in all academic institutions across the country on a voluntary basis. And the aim was to build a linkage between the students, the teachers, the campus, and the community, so that there is social integration, there is education, and a sense of responsibility within the youth. And the motto, as we all know, is not me, but you. This is education through service, which is the main purpose of NSS. So NSS has been doing a lot of work throughout the nation, like mass immunization programs, sanitization drives, adult education, environmental programs, AIDS awareness, organizing blood donation camps, serving the old in the old homages or the orphanages, in relief work during natural calamities like floods and cyclones, tsunamis and earthquakes. So NSS also helps to build campaigns against social evils. It popularizes scientific temper amongst the downtrodden, among the common people, and a sense of national integrity and harmony. NSS also aims to adapt villages, schools, help in education and health awareness programs all over the country. Our NSS unit, under the able guidance of the program officers, Dr. Tulima De and Shudipa Pramanik, have been doing excellent work for the past few years. This unit has adopted a slum area near our college, and they had also conducted programs on dengue awareness, thalassemia, AIDS. They had helped in campus cleaning. Dental care programs were organized among the slum children, for the slum children. So I'm really they have been doing excellent work, and I thank the entire unit, the volunteers, NSS volunteers also, and I wish them all the best, and I appreciate their work, and I wish that in future they do much more better work. Thank you. Thank you all. Thank you, ma'am, for your encouraging words. Now, I would like to call upon Professor Shudipa Pramanik for the vote of thanks. Ma'am, if you are there online. হ্যাঁ অনলাইন আছে। Over to you, ma'am. নমস্কার, আমি সুদীপা প্রামাণিক ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফোরাম থেকে বলছি, এবং আমি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। ভিডিওটা ওকে স্যার। তো আমি এনএসএস প্রোগ্রাম অফিসার, এনএসএস ইউনিট 1 এর তরফ থেকে। তো আজকে এই প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি, এবং সকলকে এনএসএস ডে শুভেচ্ছা জানাই। এই অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম মানে এত সুন্দর হবে হয়তো আমি ভাবিনি, এত সুন্দরভাবে ম্যাডাম বললেন, প্রিন্সিপাল ম্যাডাম বললেন, স্যার এত সুন্দরভাবে একটা জিনিস আমাদের বললেন, একটা কোয়েশ্চেন বললেন, কিন্তু সেটা কোয়েশ্চেন নয়, সেটা নিজেই যেন একটা এক্সপ্লানেশন, এরকম মনে হলো আমার।
তো সবটাই খুব সুন্দর হয়েছে। তো এই অনুষ্ঠানটা করার জন্য যাদের ধন্যবাদ না জানালেই নয়, তারা হলেন প্রিন্সিপাল ম্যাডাম। প্রথমেই যার নামটা আমরা বলতে হয়, প্রিন্সিপাল ম্যাডাম, তিনি নিজে এনএসএস-এর সাথে যুক্ত ছিলেন যখন আমাদের মতন টিচার ছিলেন তখন। এবং এনএসএস এর কাজ হয়েছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, এই কাজটা বাকি আছে, এটা কেন হলো না, এটা সবসময় আমাদের বলেন এবং আমাদের উৎসাহ দেন যে তোমরা কাজটা করো। মানে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, বিশেষত থ্যালাসেমিয়া নিয়ে ম্যাডামের উৎসাহটা মানে দেখার মতনই, মানে ওটা খুব পছন্দ করেন উনি। এবং এরপরে যার নামটা আমি বলবো, ম্যাডামকে কখনো আগে দেখিনি বা আগে শুনিনি, কিন্তু খুব ভালো লাগলো, ডক্টর উমা চট্টোপাধ্যায় ম্যাডাম, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তিনি যেভাবে কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ এবং প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বললেন, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের এই বিষয়গুলো কিছুটা হলেও আমাকেও পড়াতে হয় বা পড়তে হয়, তো এই যে এগুলো তো কেউ আমাদের ওইভাবে ক্লাসে হয়তো অনেকদিন আগে শুনেছি, এখন তো ওইভাবে শোনার অবকাশ নেই, তো সেটা যখন শুনছি তখন খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাডাম। ডক্টর মনিকা বিশ্বাস আমাদের আইকোয়া কোঅর্ডিনেটর, এবং উনি যে গান্ধীজির সাথে যে এনএসএস এর যোগাযোগটা, মানে গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এরা যেরকম আমাদের দেশের গৌরব, তেমনি এদের আদর্শগুলো নিয়ে আজও আমরা চলছি। তো এই জিনিসগুলো যখন বলা হচ্ছে তখন সেটা শুনতেও খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ মনিকা দি। এবং তুলিমা দি, ডক্টর তুলিমা দে, এনএসএস প্রোগ্রাম অফিসার, ইউনিট 2, পুরো প্রোগ্রামটাই উনি অর্গানাইজ করেছেন, উনি প্ল্যানিং করেছেন। যেহেতু আমরা সেমিস্টারের প্রোগ্রাম এক্সামের জন্য যেহেতু ব্যস্ত থাকি, এই জন্য আমি কিছুই প্রায় করতে পারিনি, তো তুলিমা দি এটা প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। থ্যাংক ইউ তুলিমা দি। এবং টেকনিক্যাল সাপোর্টে তুলিমা দি রয়েছেন। জসমিত পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এবং এইভাবে পরিচালনা করেছে, এবং টেকনিক্যাল সাপোর্টেও সে আছে, তো জসমিতকে অসংখ্য ধন্যবাদ। এবং সৌহার্দ্য আমাদের টেকনিক্যাল নন টিচিং স্টাফ, সেও কিন্তু এই প্রোগ্রামটা মানে করে তুলতে বা মানে প্রোগ্রামটা করতে আমাদের হেল্প করেছে। এছাড়াও রয়েছে অসংখ্য আমাদের স্টুডেন্টরা রয়েছে, সবাই হয়তো নেই বা এতটা ডেটা তারা খরচা হবে, হয়তো 1-1.5 ঘন্টা প্রোগ্রাম হচ্ছে, তারা অনেকেই চলে গেছে, কিন্তু তাদের স্টুডেন্টরা না থাকলে তো কোনো কিছু হয় না। তারা প্র্যাকটিক্যালি ফিল্ডে নেমে আমার সাথে কাজ করে, যখন দেখেছি তারা এসেছে আমার সাথে সব জায়গায় গেছে, তো তাদেরকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। এবং যারা আমার সহকর্মী তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বিপাশা যেরকম রয়েছে, বিপাশা জোয়ারদার ম্যাডামের সাথে যোগাযোগ করেছে বিপাশা, থ্যাংক ইউ বিপাশা। রুমেলা রয়েছে, রুমেলা মজুমদার, ডক্টর সুদক্ষিণা রয় রয়েছেন, এবং শুদ্ধ কল্যাণকে আমি দেখলাম, শুদ্ধ কল্যাণ রয়েছেন, নির্মলদা রয়েছেন, জগবন্ধু বেহারা স্যার রয়েছেন, মৌমিতা দি রয়েছেন, এরা সবাই, সুদীপ্তা তরফদার ম্যাডাম রয়েছেন, উজ্জ্বল গাঙ্গুলি রয়েছেন, এবং নতুন সম্ভবত সৈকত ঘোষ স্যারকেও আমি দেখলাম, সৈকত মন্ডল স্যারকে। তো থ্যাংক ইউ, এরা সবাই প্রোগ্রামে যোগ দিয়েছেন এবং এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, তার জন্য কিন্তু তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুদীপা। Thank you. সুদীপা, তুমি একটু বলো কিছু, তুমিও তো একজন প্রোগ্রাম অফিসার। মানে আমি পুরো ম্যাডাম এত সুন্দর বলেছেন, আমি পুরো মানে প্রচুরভাবে এনরিচ হয়েছি, আর ভীষণ ভালো লেগেছে। আর ওনাকে আমি বিপাশাকে বলেছিলাম যে ম্যাডামকে ডাকা হোক, ম্যাডাম আগেও ফিলোসফিতে এসেছিলেন ওয়েবিনারে, তখনই আমি ভেবেছি ওনাকে আমি ডাকবো এনএসএস এর প্রোগ্রামে, আবার ওনাকে ডাকবো। মানে উনি এলে ওনাকে মানে সামনাসামনি চাক্ষুষ করার খুব আমার ইচ্ছা আছে, নিশ্চয়ই সুযোগ হবে ভবিষ্যতে। আমাদের কলেজ তরফ থেকে ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের জন্য যে উনি মানে এই প্ল্যাটফর্মে যে আসতে এসেছেন। তারপর ধন্যবাদ অবশ্যই ডক্টর মনিকা বিশ্বাসকে, ও আমাদের অনেক প্রশংসা করলো, জানি না আমরা অতটা প্রশংসার যোগ্য কিনা। আর প্রিন্সিপাল ম্যাডামের কথা তো মানে বলার মানে কোনো জায়গায় নেই, ওনার মতো ক্রিয়েটিভ মানুষ আমি দেখিনি, কারণ আমরা অনেক আইডিয়াই ওনার কাছ থেকে পাই, মানে অনেক কিছু ভুলে যাই, উনি মনে করিয়ে দেন, সেটা তো আলাদা কথা, কিন্তু আমি নিজে 14 বছর এনএসএস প্রোগ্রাম অফিসার ছিলাম, আমি যখন আমার আগের কলেজে ছিলাম, জয়েন করার পর থেকে এনএসএস, এবং সেটা সেই জন্য আমি আরো এতে বলি। তবে এরা নিজেরা উৎসাহ না থাকলে কেউ উৎসাহিত করতে পারে না, এটাও ঠিক, নিজেদের ইন্টারেস্ট থাকতে হবে। সেই জন্য আমি সত্যি সত্যি এদের দুজনকে পেয়ে গর্বিত, এবং স্টুডেন্টরাও খুব ভালো, খুব সুন্দর কাজ করছে এরা। ও আমাদের মেয়েরাও ভীষণ ভালো, যখনই বলি আয় এসো সঙ্গে সঙ্গে আসে, হ্যাঁ যা বলিস কথা শুনে, ওদের নিয়েও কোনো সমস্যা হয় না। আর মানে তারপরে যার কথা বলতেই হবে, জসমিত, সুষ্ঠুভাবে পুরো অনুষ্ঠানটা ওর ঘাড়ে চাপিয়ে আমরা পুরো নিশ্চিন্তে থাকি প্রত্যেকটা ওয়েবিনারে, সুতরাং ওকে তো ধন্যবাদ দিয়ে আর ছোট করা যাবে না, কারণ ভবিষ্যতে ওকে আরো অনেক কাজ করতে হবে। আর সন্তোষ স্যার এসেছেন,
হ্যাঁ স্যার, মানে আমি খুব খুশি হয়েছি এবং স্যার এত একটা ইনোভেটিভ প্রশ্ন তুলেছেন, এটা সবার কাছে অনেক সন্দেহ থাকে, অনেক কিছু থাকে, সেটা ক্লিয়ার হলো কিছুটা। সবাই সবার মতো করে ব্যাপারগুলো আমরা ভেবে নেব। হ্যাঁ, খুব ভালো হয়েছে ওনার কোশ্চেন, মানে আমাদের এনএসএস এর আমাদের যে এনএসএস ইউনিট তার একটা সামনের কর্মসূচি, আগামী কর্মসূচি হিসেবে আমি একটা প্রস্তাব করতে পারি। সেটা হচ্ছে যে ঠিক এই করোনা কালে বা যখন প্রায় শেষ হয়ে আসছে, যদিও তৃতীয় ঢেউয়ের আশঙ্কাটা রয়ে যাচ্ছে পুজো এবং পুজোর পরে, তবু বলবো যে আমাদের সংলগ্ন অঞ্চলে, কলেজের সংলগ্ন অঞ্চলে যদি মানে আর্থসামাজিক অবনমন এই অঞ্চলগুলো কিভাবে হয়েছে, কাদের মধ্যে হয়েছে, কোন শ্রেণীর মধ্যে হয়েছে, এটার একটা সার্ভে করা যায়। সার্ভে করা যায়। খুব ভালো প্রস্তাব। ছাত্রীটা নিজে অত্যন্ত ক্রিয়েটিভ মাইন্ডের, আমি দেখেছি উনি যে কোনো বিষয়ে যে কোনো জায়গাতে ওনার চিন্তা ভাবনা অত্যন্ত ক্রিয়েটিভ, এবং এটা সবার মধ্যে কিন্তু থাকে না, সৃষ্টিশীলতা যে ব্যাপারটা, এটা উনি প্রথম থেকে ওনার মধ্যে আছে। এবং উনি প্রোগ্রামে আসা মানে আমরা একটুখানি নিজেদের আমাদের এনরিচমেন্ট হবে, মানে ওনার প্রশ্নটাই এনরিচমেন্ট, উনি যে প্রশ্নটা করেছিলেন অসম্ভব ভালো বলেছেন। উমাদি মানে এনএসএস এর কাজগুলো একটা নতুন মাত্রা পেয়েছে, নতুন আঙ্গিক। ছাত্রীরা যদি সত্যি সত্যি মন দিয়ে শুনে থাকে, তাহলে তারা এনএসএস এর কাজটা সম্বন্ধে নতুন করে ভাবতে শিখবে। সত্যি এনএসএস কি, এনএসএস এর মধ্যে কত রকম ভাবনা হতে পারে, চিন্তা ভাবনাও তো করা দরকার আছে কাজের সঙ্গে সঙ্গে। এটা কিন্তু সত্যি সত্যি খুব এনরিচমেন্ট হওয়ার সুযোগ আছে ছাত্রীদের, তারা জানি না কতটাকে মন দিয়ে শুনেছে। যাই হোক, আজকে প্রোগ্রামটা এত সুন্দর হবে পূর্ণিমা, মানে আমরা প্রথম থেকেই এটা একটা সুন্দর মাত্রা পেয়েছি, খুব সুন্দর একটা প্রাণ পেয়েছে আজকের অনুষ্ঠান। আচ্ছা জাসমিন, প্লিজ বলো। জাসমিন, ওভার টু জাসমিন। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। আই থিঙ্ক ম্যাম আমাদের প্রোগ্রাম লিস্টটা এখানে এক্সস্ট হচ্ছে, শেষ হচ্ছে। তো আপনি কনক্লুড করে দিন তাহলে, বলে আমরা তাহলে সবাই আজকের মতো শেষ, কিন্তু পুরোপুরি শেষ নয়, কারণ এর ধারাবাহিকতা থাকবে। আবার আমরা মিলিত হব ভবিষ্যতে, উমাদিকে আবার আমরা ডাকবো এই আশায় যে রেখে আজকের অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই, গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।